আমি এর মধ্যে যে ব্যাপারটি বলার তর্স হয়েছে না, আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় স্যার অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অত্যন্ত অনেক ব্যস্ততার ফাঁকে অধ্যাপক ডাক্তার রুবেদ আমিন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ডাক্তার খন্দকার মেহেদী আকরাম স্যার। আমি শ্রদ্ধেয় বিজ্ঞ শিক্ষক মন্ডলীকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের অনেক প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে। বিজ্ঞ চিকিৎসক মন্ডলী, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। আমি এই মুহূর্তে প্রথমেই আমি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করব আমাদের প্রিয় মেন্টর, দেশের বাইরে থেকে যিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, ডাক্তার খন্দকার মেহেদী আকরাম স্যারকে। ডাক্তার খন্দকার মেহেদী আকরাম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং স্বনামধন্য খুবই স্বনামধন্য চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আর এত সুন্দর একটা প্রেজেন্টেশন, আসলে এটা নিজেকে আসলে অনেকটাই রিফ্রেশ করতে পারলাম। ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান, আপনার খুবই আর্টিকুলেটেড এবং বেশ ইনফরমেটিভ এন্ড মোস্ট আপ টু ডেট ইনফরমেশন আপনি আমাদের সবাইকে জানালেন। আশা করি সবাই বেশ উপকৃত হবে। সো আমি আসলে যেহেতু আমাদের সাথে অনেক বিজ্ঞ চিকিৎসক বিন্দু রয়েছেন, আমি খুব একটা সময় নিব না, দু একটি কথা শুধু বলতে চাই। সবচেয়ে রিসেন্ট যে ডেভেলপমেন্টটা হচ্ছে এবং আমি আমাদের যে বিশেষজ্ঞ যে টেকনিক্যাল কমিটি, ভ্যাকসিন টেকনিক্যাল কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা যে আজকে একটা পরামর্শ দিয়েছেন গভর্নমেন্টকে, এটা খুবই সময় উপযোগী। আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নেই। বাংলাদেশ মনে হতে পারে যে প্রেগন্যান্সিতে ভ্যাকসিন দিচ্ছে না, ল্যাকটেশনে ভ্যাকসিন দিচ্ছে না, কিন্তু আমি যদি ইউকের সাথে তুলনা করি, আমাদের এখানে কিন্তু ব্যাপক সমস্যা রয়েছে। আমরা এই পর্যন্ত মাত্র 10% প্রেগন্যান্ট ওম্যানকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি, যেখানে আমরা অ্যাডাল্ট পপুলেশনের 70% উপরে আমরা ভ্যাকসিন দিয়ে ফেলেছি ইউকেতে ডাবল ডোজ। সো বাংলাদেশ খুব একটা পিছিয়ে নেই এই ব্যাপারে, কিন্তু আমি মনে করি যে খুব সময় উপযোগী একটা ডিসিশন নেওয়া হয়েছে। কিন্তু এখন যেটা দরকার সেটা হচ্ছে প্রেগন্যান্ট ওম্যানদেরকে অ্যাসিওর করা যে তারা সেফ, তারা যখন ভ্যাকসিনটা নেবে তাদের পেটের বাচ্চা সেফ এবং তারা নিজেরা সেফ। এবং আরেকটা জিনিস তাদেরকে বোঝাতে হবে যে এটা কেন তাদের জন্য জরুরি। এই দুটো জিনিস যদি না করি তাহলে ইউকের মতোই সিচুয়েশন আমরা দেখব। ইউকেতে কিন্তু মার্চ থেকেই প্রেগন্যান্সিতে ভ্যাকসিনেশনের জন্য রিকমেন্ড করেছে আরসিওজি এবং যে আমরা জেসিভিআই, যে আমাদের যে জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন যে অর্গানাইজেশনটা রয়েছে, তারা কিন্তু এটা রিকমেন্ড করেছে। সো আমি মনে করি যে এই জায়গাটায় যদি সকলে মিলে এবং খুব টেইলর্ড ওয়েতে সবাইকে বোঝাতে সক্ষম হয়, তাহলে প্রেগন্যান্ট ওম্যান যারা রয়েছে তারা কিন্তু ভ্যাকসিন নিবে। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে অনেকটাই কানেক্টেড, আমি অনেক মেসেজ পেয়েছি এ যাবত যে আমি আমার ওয়াইফ বুকের দুধ খাওয়াচ্ছে, সে কি ভ্যাকসিন নিতে পারবে কিনা, অথবা আমি প্রেগন্যান্ট, আমি কি ভ্যাকসিন নিতে পারবো কিনা। যেহেতু আপনারা এর একটা গাইডলাইন দিয়েছেন এবং রিকমেন্ডেশন করেছেন, আশা করি তারা অ্যাসিওর্ড হবে। আমি দু একটি পয়েন্ট শুধু বলি, যেহেতু অনেকে এখানে শুনছেন এবং এই বিষয়টা চলে এসেছে, যেহেতু এটা খুবই টপিক, এর জন্য আমি বলি দু একটি কথা, 2 মিনিটে শেষ করে ফেলবো। সেটা হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিনের যে এভিডেন্স, এই এভিডেন্সটা খুব এখন বেশ শক্ত। যদিও ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি প্রেগন্যান্সিতে সেরকম বড়ভাবে। ইউকেতে ফাইজার শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে প্রেগন্যান্সিতে, 14টা হসপিটালে তারা এখন ট্রায়াল চালাচ্ছে, কিন্তু আমরা জানি যে এটার জন্য 6 থেকে 9 মাস সময় লাগে রিপোর্টটা পেতে। তবে আমরা বিভিন্নভাবে এই যে সেফটি ইনফরমেশন, এটা কিন্তু পেয়েছি। যেমন যুক্তরাষ্ট্রে কিন্তু সিডিসি পরিচালিত যে ভিসেফ প্রেগন্যান্সি রেজিস্ট্রি, এখানে প্রায় 1,35,000 প্রেগন্যান্ট ওম্যান যারা ভ্যাকসিন নিয়েছেন, তারা কিন্তু তাদের সকল আপডেট ওখানে ইনক্লুড করেছেন। এবং তার থেকে একটু আগে যে প্রেজেন্টেশন আমরা দেখলাম, যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের যে রিপোর্টটা দেখানো হলো, প্রিলিমিনারি ডেটা অ্যানালাইসিস, এটা হচ্ছে ওই যে 35,000 যারা প্রেগন্যান্ট ওম্যান তারা ভ্যাকসিন নিয়েছিলেন, তাদের আউটপুটটা কেমন ছিল এটা
তো ওটার থেকে দেখা যায় যে প্রেগন্যান্সির বিভিন্ন ট্রাইমেস্টারে, বিশেষ করে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাদের ভিতরে কিন্তু কোনো রকমের বাড়তি কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি, ইন রেসপেক্ট অফ ম্যাটারনাল ডেথ, নিওনাটাল ডেথ, অথবা স্টিল বার্থ, অথবা প্রিটার্ম ডেলিভারি, অথবা ইন্ট্রাইউটেরাইন ডেথ। এগুলো কিন্তু কোনো রকমের অ্যাডিশনাল কোনো সেফটি ওয়ার্নিং আমরা পাইনি। তার মানে আমি সহজভাবে বলতে চাচ্ছি যে এই যে 35,000 প্রেগনেন্ট ওমের যে ডেটা, আমাদের প্রিলিমিনারি ডেটা আমাদের হাতে আছে, দুটো ভ্যাকসিন স্পেসিফিকলি ফাইজার এবং মডার্না, এই দুটো ভ্যাকসিনেরই টেস্টটা করা হয়েছে। এটা কোনো ক্লিনিক্যাল ট্রায়াল না, এটা পোস্ট ভ্যাকসিনেশন সার্ভাইলেন্স বলতে পারি। সো সেখান থেকে অনেকটাই আমাদের একটা সেফটি ইনফরমেশনটা আমরা অ্যাকুমুলেট করতে পেরেছি। সো এটা একটা অ্যাসিওরেন্স যে প্রেগনেন্ট ওম্যান রা অনেকটাই সেফ এবং তাদের বাচ্চা অনেকটা সেফ। আর একটা অ্যাক্সিডেন্টলি যখন আপনার ফাইজারের ট্রায়াল চলছিল ইউএসএ তে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টলি প্রায় 1000 খানিকের উপরে মহিলা প্রেগনেন্ট হয়ে পড়েছিল, এবং তারা ভ্যাকসিন নেওয়ার পরে যাদের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু দেখা যায় যে কোনো রকমের যে ফার্স্ট ট্রাইমেস্টারে যে ভ্যাকসিনের যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া ফার্স্ট 12 উইকসে, সেটার তেমন কোনো আলামত পাওয়া যায়নি, অর্থাৎ সব সুস্থ বেবি জন্মগ্রহণ করেছে। তো এই দুটো ইনফরমেশন, আর স্কটল্যান্ডে প্রায় 4000 প্রেগনেন্ট ওম্যানের উপর আমাদের একটা সেফটি ইনফরমেশন রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আপাতত দৃষ্টিতে এই দুটো ভ্যাকসিন ইন পার্টিকুলার, ফাইজার এবং মডার্না, তার স্ট্রং এভিডেন্স আমাদের কাছে রয়েছে। সো এটা একটা ভালো জিনিস বাংলাদেশের জন্য। আশা করি যে গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি ডিসিশন নেবে এবং এত বৃহৎ একটা পপুলেশন এবং ভালনারেবল পপুলেশন তাদেরকে ইনক্লুড করবে। সো আমি আর বেশি কথা বলবো না, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান আপনার সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর খন্দকার মেহেদী আকরাম স্যারকে। স্যার সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন ফ্যাকাল্টি অফ মেডিসিন, ইউনিভার্সিটি শেফিল্ড ইউকেতে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার, অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যার, অধ্যাপক ডাক্তার রুবেদা বিন স্যার, অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম। সবাই অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন কথা রাখবেন আমাদের প্রশ্নের আলোকে। ইতিমধ্যে আমাদের চ্যাট বক্স ভরে গেছে আমাদের প্রিয় চিকিৎসক বৃন্দের প্রিয় প্রিয় প্রশ্নে। আসলে আজকের এত প্রশ্ন, প্রাণবন্ত প্রশ্ন, কিছু আছে সবার কিছু আতঙ্কিত প্রশ্ন আমি বলবো, যে কি হতে চলেছে, কি হবে, এই নিয়ে সবাইকে সেভ করতে চাওয়ার যে মানসিকতা, এটা আমাকে সহ পুরো চিকিৎসক সমাজকে মুগ্ধ করছে তাদের প্রশ্ন। আমি এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি 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 একটু কথা শুনতে চাই আমাদের প্রিয় স্যার অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যারের কাছ থেকে আমাদের আজকের এই প্রেজেন্টেশন বিষয়ে। আমি ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যারের কাছে সনির্বন্ধ অনুরোধ করবো আজকের প্রেজেন্টেশন বিষয়ে স্যার যদি একটু সামান্য কথা রাখতেন। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি বলবো যে আশিকুর রহমানের বক্তব্যের উপর আমাকে কমেন্ট করতে বলা হয়েছে। আশিক এত সুন্দরভাবে এত নিশ্ছিদ্র বক্তব্য রেখেছে যে ওর বক্তব্যের উপর আমার কিন্তু আসলে কমেন্ট করার জন্য ও কিছু বাকি রাখেনি, ও সবকিছুই অলরেডি কভার করে ফেলেছে। আমি বলবো যে একটা কথা আমরা জোর দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন এই ভ্যাকসিনের জন্য বাড়তি কোনো রিস্ক ক্যারি করে না, এটা আমরা মোটামুটি এখন বোধহয় নির্দ্বিধা চিত্তে বলতে পারি, এবং আমাদের অবশ্যই তাদেরকে দিতে হবে। আমাদের এটাও ঠিক যে আজকে সরকারের পক্ষ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মহিলাদের আগামী 7ই আগস্ট থেকে বোধহয় টিকা দেওয়া শুরু হবে। সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের মানে সরকারেরও টিকার ব্যবস্থাপনাও চমৎকার, যেখানে পাওয়া না যাওয়া তো কোনো সরকারের কোনো দোষ না আসলে। কাজেই টিকার ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার। শুধু যেহেতু এখানে রুবেদা মিনও আছে এবং এই ব্যবস্থাপনার সাথে জড়িত, আমি শুধু একটা প্রস্তাব রাখতে চাই। আমার কেমন জানি মনে হচ্ছে যে এখন সবার জন্য যেভাবে ওপেন করা হচ্ছে 18-র পরে, তাতে যারা বাড়তি ঝুঁকিতে থাকবেন, যেমন বয়স্ক, তারপরে অনেকের নানান রকম অল্প বয়স কিন্তু নানান কোমরবিডিটি এমনও অনেকে আছেন, অনেকে ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খাচ্ছেন, মানে, এবং আমাদের স্কুলগুলো খুব তাড়াতাড়ি খুলে দেওয়া দরকার। সেই কারণে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদেরও অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়াটা উচিত। সেই কারণে আমার কেমন জানি মনে হয় যে আমাদের স্কুলকে কভার করার জন্য 12 বছর থেকে আসলে ওপেন করা যেত, 18কে সীমা হিসেবে না রেখে, কিন্তু 12 থেকে 50 কিংবা 55 এই একটা রেঞ্জের জন্য
অন প্রায়োরিটি বেসিস কিছু কিছু ক্যাটাগরিকে সবাইকে দেওয়া হবে না, কিন্তু 50 বা 55-এর উপরে সবাইকে দেওয়া হবে, এই ধরনের একটা যদি পলিসি না হতো, কারণ এখন অনেকেই কিন্তু টিকা দেবে যাদের 19, 20, 21, 22 বছর বয়স বা 23, 24, যাদের অগ্রাধিকার পাওয়ার ভিন্ন কোনো কারণ নাই, এবং তারা যদি সংখ্যাগরিষ্ঠ নিয়ে ফেলেন তাহলে যাদের অগ্রাধিকার পাওয়ার যোগ্যতা তারা হয়তো টিকা থেকে বঞ্চিতও হতে পারেন, কারণ এখন পর্যন্ত আমাদের সাপ্লাই অঢেল না, আমাদের প্রচুর টিকার প্রয়োজন। স্বাস্থ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে জানুয়ারির মধ্যে আমাদের কাছে 21 কোটি টিকা আসবে। আমাদের দেশে তো আসলে যদি আমরা 2 ডোজ দিয়ে শেষ করতে চাই তাহলে আমাদের 28 কোটির মতন টিকার প্রয়োজন হবে। যদি এর মধ্যে দৃঢ়ভাবে, যেটা আশিক বলল খুব সুন্দরভাবে বলেছে, যদি এই ধরনের এভিডেন্সও যদি ইমার্জ করে যে 6 মাস পর একটা বুস্টার নেওয়া দরকার, তখন কিন্তু যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তাদেরকে আবার পরবর্তী থার্ড একটা ডোজ দেওয়ার একটা ইস্যু কিন্তু এসে যেতে পারে। এটা হচ্ছে আমাদের জন্য একটা বিষয়। আর আমি এখানে যারা বিজ্ঞ প্যানেলিস্ট যারা আছেন সবার কাছে আমার একটু প্রশ্ন আছে, এটা আমার জাস্ট কৌতূহল, অন্য কিছু না। সেটা হচ্ছে, আপনারা বোধহয় সবাই দেখেছেন কিছুদিন আগে নেচারে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, যে আর্টিকেলটার বিষয়বস্তু হচ্ছে এই ভাইরাসের কিছু কিছু কনজার্ভ ডোমেইন থাকে, যেই ডোমেইনগুলো কিছু অ্যান্টিবডি জেনারেট করে, যেই অ্যান্টিবডিগুলোকে জার্মান ভাষায় তারা বলেছেন উবার অ্যান্টিবডিজ, মানে ওভার অ্যান্টিবডি, তারা অত্যন্ত পাওয়ারফুল, এবং তার ভিত্তিতে তারা দাবি করেছেন যে এই আমাদের এখানে মানে যাদের ভাইরাস দিয়ে একটা ন্যাচারাল ইনফেকশন যাদের হয় তাদের লাইফ লং ইমিউনিটি হয়, এমন একটা দাবিও সেই আর্টিকেলে করা হয়েছে। যদিও আমি মূল আর্টিকেলটা আসলে ডাউনলোড করতে পারিনি, কারণ নেচার তো কিনতে হয়, তার একটা সংক্ষেপিত ভার্সন এসেছে জামায়, আমি জামাতে এটা পড়েছি। তা এখন কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে কিন্তু আমরা প্রচুর রোগী পাচ্ছি যাদের দ্বিতীয়বার এমনকি তৃতীয়বার ইনফেকশন হয়েছে, এমন রোগীও পেয়েছি। মানে আমার পরিচিতের মধ্যে এমন রোগী আছেন যাদের প্রথম একবার সিভিয়ার কোভিড হয়েছিল, হাই ফ্লো নেজাল ক্যানুল লেগেছে, দ্বিতীয়বার একটা মৃদু কোভিড হয়েছে, তারপরে তারা 2 টিকা দিয়েছেন, তৃতীয়বার তীব্র কোভিড এবং মৃত্যুবরণ করেছেন, মানে আইসিইউতে মৃত্যুবরণ করেছেন, এমন রোগী কিন্তু আমার পরিচিত সার্কেলে আছে। আমাদের কাজেই আমার কেমন জানি মনে হচ্ছে যে লাইফ লং ইমিউনিটির যে কনসেপ্টটা মানে প্রস্তাব করা হয়েছে, হয়তো সেটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারিনি, এমনও হতে পারে, অথবা সেটা কোনো না কোনো কারণে আমাদের দেশে চমৎকারভাবে কাজ করছে না। এটাও ঠিক যে আমাদের দেশে যারা 2 ডোজ কমপ্লিট কোভিশিল্ড নিয়ে ফেলেছেন তাদের মধ্যে ইনফেকশনের সংক্রমণের হারটা মনে হচ্ছে যে পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় বেশি। আপনারা সবাই বোধহয় দেখেছেন যে আমেরিকা থেকে ইদানিং একটা উপাত্ত, অবশ্য পরস্পর বিরোধী উপাত্ত আছে, একটা উপাত্ত এসেছে যে যারা 2 ডোজ কোভিড 19 মানে ফাইজার ভ্যাকসিন পেয়েছেন তাদের মধ্যে ব্রেক থ্রো ইনফেকশন রেট হচ্ছে 0.15%। আবার এটাও ঠিক যে এই গতকাল না পরশু আবার আরেকটা এসেছে কেপ, আমি একটা শহরের একটা জায়গা, আমি জায়গাটার নামটা ভুলে গেছি, যেখানে যাদের ইনফেকশন হয়েছে তাদের 74%-ই ছিল যারা ভ্যাকসিন পাওয়া। কাজে এখানে আমাদের একটা জিনিস ঠিক যে ভ্যাকসিন পাওয়ার পরও যথেষ্ট ইনফেকশন হচ্ছে কোনো কোনো জায়গায়, আমাদের দেশে মনে হয় একটু বেশি হচ্ছে। এইটা আমার একটা বেগ অবজারভেশন, আমি বলবো যে আমার মনে হচ্ছে আমাদের একটা বেশি হচ্ছে। এটা আমার 2 নম্বর বক্তব্য। আর 3 নম্বর আমি আরেকটা বক্তব্য দিতে চাই, এটা একজন অত্যন্ত বিখ্যাত মার্কিন এপিডেমিওলজিস্ট গ্রুপের একটা ছাপানো আর্টিকেল ছিল, গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল, যার বিষয়বস্তু ছিল যে ভ্যাকসিনের মধ্যে এটা ঠিক যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা গ্যাপ যদি বেশি হয় তাহলে ইমিউন রেসপন্স বেশি হয়, কিন্তু তার বিপরীতে আবার আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যখনই আমরা গ্যাপ বেশি দেব তখনই কিন্তু ওই 1 ডোজ, প্রথম ভ্যাকসিনটা 1 ডোজ হওয়ার কারণে অনেকের শরীরে যেই ইমিউনিটি তৈরি হবে, ইমিউন রেসপন্স আমরা বলি বা মানে অ্যান্টিবডি বলি বা টিসেল বলি, যে ইমিউন রেসপন্স তৈরি হবে সেটা কিন্তু যথেষ্ট না। সেটা যথেষ্ট হলে তো দ্বিতীয় ডোজ দেওয়ার প্রশ্ন আসতো না। তার মানে অনেকেই থাকবেন যাদের ইমিউন রেসপন্সটা আধা আধি, যার মুখে ভাইরাস পড়ে ভাইরাসটা মিউটেট করতে অনুপ্রাণিত হবে। মানে আমরা যদি 2টা ডোজের মধ্যে গ্যাপটা যদি বেশি করি তাহলে কিন্তু এসকেপ মিউটেন্ট তৈরি হওয়ার ঝুঁকিটা বেশি। আর এই কারণে তারা ইনসিস্ট করেছিলেন যে কোম্পানিগুলো বা সেই
পার্টিকুলার ভ্যাকসিনের ট্রায়ালে যেই রেঞ্জটা মানে বের হয়ে এসেছে তার মধ্যে শর্টার লেংথটাই ব্যবহার করা ভালো। যদি কেউ বলেন 4 থেকে 6 সপ্তাহ, সেটা 4 সপ্তাহ। কেউ বলেন যদি 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, সেখানেও 4 সপ্তাহ। মানে শর্টার ইন্টারভ্যালটা ব্যবহার করা ভালো ফর প্রিভেন্টিং দ্য ইমার্জেন্স অফ এসকেপ মিউটেন্টস। কাজেই এটাও বোধহয় আমাদের মাথায় রাখার প্রয়োজন আছে। তা আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি ডক্টর মেহেদী হাসান আকরামকে, খন্দকার মেহেদী আকরামকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর বক্তব্যের জন্য। তার বক্তব্যগুলো আমি আসলে সবসময় ফলো করি, পড়ার চেষ্টা করি, বোঝারও চেষ্টা করি। সবসময় যে সবকিছু বুঝতে পারি তাও না, কিন্তু বোঝার চেষ্টা করি এবং পছন্দ করি। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে পছন্দ করি। এবং আজকেও আমি তার বক্তব্যে অত্যন্ত, আমি মনে হয় আমি যথেষ্ট এনলাইটেন্ড হয়েছি। প্রথমত আশিকুর বক্তব্য তো চমৎকার, আমাদের জন্য অত্যন্ত ইলুমিনেটিং ছিল। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এবং ল্যাকটেশন নিয়ে। আপনার স্যার আশিক, ডক্টর আশিক স্যার এবং স্যার আপনার বক্তব্যের মধ্য দিয়ে প্রায় সব কোশ্চেনই প্রায় শেষ হয়ে গিয়েছে বলা চলে। 80% বা তার বেশি কোশ্চেন আনসার হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় মেন্টর, আমার মেন্টর অধ্যাপক ডাক্তার রুবেদ আমিন স্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রফেসর ছিলেন। স্যার বর্তমানে লাইন ডাইরেক্টর এনসিডিসি ডিজি হেলথ। আমি অধ্যাপক ডাক্তার রুবেদ আমিন স্যারকে সুনির্বন্ধ অনুরোধ করছি স্যারের মূল্যবান বক্তব্য প্রেজেন্টেশনের উপর মূল্যবান বক্তব্য প্রেজেন্ট করার জন্য। এরপরে আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। আমি অধ্যাপক ডাক্তার রুবেদ আমিন স্যারকে সুনির্বন্ধ অনুরোধ করছি, প্লিজ স্যার। Thank you, Dr. Kamal, for introducing me. First of all, Ashikur Rahman, it was absolutely brilliant presentation. আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। It's always great to listen rather than to talk. এটা আমি সবসময় বলি। এবং বিশেষ করে যখন প্রফেসর খান আবুল কালাম আজাদ, সৈয়দ আতিকুল হক স্যার এবং খন্দকার আকরামের মতো বিশেষজ্ঞ থাকেন, তখন তো আসলে কথা বলাটা ঠিক না। স্টিল দেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো কয়েকজন বিশেষজ্ঞকে এনেছেন এবং প্রফেসর রাশিদা বেগম ম্যাডামকে আমি অলওয়েজই যখনই দেখি তখনই এনকারেজ ফিল করি। তার মধ্যেও যেহেতু কিছু বলতে বলা হয়েছে, আশিকের প্রেজেন্টেশন নিয়ে কিছু বলার নেই। আই হ্যাভ লার্ন আ লট। মানে প্রত্যেকটা সেশন থেকেই যখন কিছু একটা লার্নিং হয় তখনই আমার কাছে ভালো লাগে আর কি, যে কিছু একটা শিখতে পারলাম। তা আমি আসলে এখানে অসংখ্য যারা আছেন তারা তো আমাদের স্টুডেন্টস অথবা ডাক্তার যারা ইয়াঙ্গার, তাদের জন্য কয়েকটা কথা বলবো আর কি, পাশাপাশি আর কি আশিকের বক্তব্যের পাশাপাশি বলবো আর কি। আমি বলবো দেখেন, আমাদের কিন্তু অনেকগুলো ভ্যাকসিন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে খুব দ্রুতগতি সময়ের মধ্যে আর কি। কোভিড-19 ভ্যাকসিন একটা হচ্ছে হিস্ট্রি এই জন্য যে পৃথিবীর বুকে এত দ্রুতগতি যে একটা ভ্যাকসিন তৈরি হয়ে ডিপ্লয়মেন্ট হয়ে সাকসেসের স্টোরি দিতে পারে, এটাকে বলে রিভলিউশনারি মেথড। এটা কিন্তু সারা পৃথিবী 100 বছরকে কয়েকশো বছরে দেখতে পারে। তো এটা একটা বিশাল সফলতা, কোনো সন্দেহ নেই। সেকেন্ড থিং হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে দেখবেন অনেক ধরনের প্ল্যাটফর্মের ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। সেটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন থেকে শুরু করে ভাইরাস লাইক পার্টিকেল সবই আছে। আমাদের বাংলাদেশেও কিন্তু কম দেখে নাই। আমরা একটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন দিচ্ছি সাইনোফার্মে, আপনারা সবাই জানেন। এটা সুবিধা কি? এই ভাইরাসের সুবিধা হচ্ছে এটা অনেক দ্রুত আসলে স্ট্রং একটা ইমিউন রেসপন্স দিতে পারে। এই জন্য যারা আসলে মনে মনে চাইনিজের দিকে ভ্রুজ কান, আমি বলবো যে যতগুলো ভাইরাস ভ্যাকসিন তৈরি হয়েছে আর কি, আপনারা খেয়াল করবেন এটা অনেক ওল্ড ভার্সনের ভ্যাকসিন হইলেও এটা কিন্তু খুব স্ট্রং একটা ইমিউন রেসপন্স দেয়। কিন্তু একটা প্রবলেম হচ্ছে এটার জন্য প্রচুর পরিমাণ ভাইরাস ম্যানুফ্যাকচারেশন লাগে। এটা হচ্ছে একটা কনসিডার। সুতরাং কোনো ভ্যাকসিন যে খারাপ না, এটার জন্য সবচেয়ে বড় প্রমাণ। সেকেন্ড থিং, আমরা কোনো লাইভ এটিনেটেড ভ্যাকসিন কিন্তু এখানে দেখি নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে ভ্যাকসিন গুলো এগুলো সেফটি ইস্যু এমন ভাবে করা হয়েছে যাতে এটা কোনো ডিজিজ করতে না পারে। তাহলে আমাদের একটা বিষয় যে ভ্যাকসিন দিলে ডিজিজ হয়ে যাবে কিনা সঙ্গে সঙ্গে বাদ। তার কারণ আপনি ভাইরাস যখন ইনঅ্যাক্টিভেটেড করছেন, এটা কোনো সুযোগ নেই সেটা ডিজিজ করার। লাইভ এটিনেটেড কোনো ভ্যাকসিন কিন্তু কোভিড ভ্যাকসিনের নেই। তারপরে আমরা কোন নিউ জেনারেশন ভ্যাকসিন দেখতে পেলাম, ভাইরাল ভেক্টর ভ্যাকসিন অথবা নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন। এখন এটার মধ্যে সুবিধা কি দেখেন, ডিএনএ ভ্যাকসিন যে আমাদের থেকে আকরাম সাহেব অনেক ভালো জানবেন, এটা ডেভেলপমেন্ট খুব দ্রুত তৈরি করা যায়, ভেরি র্যাপিড। কিন্তু একটা সমস্যা হচ্ছে ওই ভাইরাস যে ভ্যাকসিন তৈরি করলো ওটা যদি আগে আবার এক্সপোজার আপনার কমিউনিটিতে থাকে তাহলে সেটা কমে যাবে। সেই জন্য আপনার দেখতে হয় যে অ্যাডেনো ভাইরাসটা আসলে আমাদের বাংলাদেশেও আছে কিনা, তাই না? কারণ যে ডিফারেন্ট অ্যাডেনো ভাইরাস দিতে পারলে সুবিধা। এই জন্য দেখবেন যে আমাদের এখানে স্পুটনিকও কিন্তু 80 করছিল, তাই না?
ঠিক একই রকম ভাবে আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা পেয়েছি, সামনে হয়তো আপনি দেখবেন জনসন এন্ড জনসন পাবো। এই জন্য আমাদের হয়তো 21 কোটি নাও লাগতে পারে, যেটা আতিক স্যার চিন্তা করছেন, কারণ জনসন জনসন তো সিঙ্গেল ডোজ এবং সেখানে 80-26 ওই ভাইরাসের এক্সপোজার কিন্তু আমাদের নেই। সুতরাং দেখেন অনেকভাবেই কিন্তু প্ল্যানিং করা হয় যখন চিন্তা করা হয় যে নিউ একটা ভ্যাকসিন আমাদের দেশের মানুষের জন্য উপকার হবে কিনা। আরেকটা ভ্যাকসিন প্ল্যাটফর্ম হচ্ছে আরএনএ, এটাও আমরা দেখলাম ফাইজার এবং মডার্না সিরিয়াস অ্যামাউন্ট অফ সেলুলার ইমিউনিটি দিতে পারে, স্ট্রঙ্গার, ভেরি র্যাপিড ডেভেলপমেন্ট। কিন্তু আরেকটা প্রবলেম আছে, আনস্টেবল, চট করে ভেঙে যেতে পারে, তাহলে এটাকে ঠিক মতো জোড়া জোড়া লাগাতে হবে, তাই না? এটাও কিন্তু খুব হাই সফিস্টিকেটেড মেকানিজমের মাধ্যমে তৈরি আছে। লাস্ট অফ অল ভাইরাস লাইক পার্টিকেল ভ্যাকসিন যেগুলো, এগুলোও কিন্তু খুব ভালো ভ্যাকসিন। এই জন্য আমি বলবো যে যাই সাইন্টিফিক রেভলিউশন হয়েছে কেন, সবগুলোর প্রতি আমাদেরকে বিশ্বস্ততা থাকতে হবে। ভ্যাকসিন মিনস দ্যাট ইউ ডু নট হ্যাভ এনি নেগেটিভ মাইন্ড ইন ইউর অ্যাটিটিউড। কারণ ভ্যাকসিন যখন তৈরি করা হয়, হিউম্যানের জেব দেওয়ার আগে চিন্তা করা হয় আর উই সেফ এনাফ অর নট। তাহলে দেখেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড ইস্যু, প্রেগনেন্সি এবং ইয়ার ব্যাপারে আকরাম সাহেব অত্যন্ত সুন্দর বলেছেন, আমি এখানে কিছু বলবো না। আমি কয়েকটা জিনিস শুধু বলি যে আমাদেরকে দেখতে হবে, আপনি কিন্তু প্রেগনেন্সি এবং এইসব ল্যাকটেশনের মাদারকে কিন্তু কোনো ট্রায়াল দেননি, কিন্তু যেগুলো করা হচ্ছে এগুলো রেজিস্ট্রি। এখন ধরেন আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 1,30,000 রেজিস্ট্রি, 51,000 আপনার ইউকে রেজিস্ট্রি আছে, উইচ ইজ এ ভেরি গুড নাম্বার যখন আপনি নাম্বারটা চিন্তা করবেন। কিন্তু স্টিল দেন আপনি কিন্তু ট্রায়াল দেননি। এই জন্য দেখবেন আপনার কাছে থাকতে হবে, এগুলোর অ্যাক্সেস থাকতে হবে ভ্যাকসিন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং দ্যাটস দ্য রিজন ওয়াই অথরিটি গুলো, সিডিসি হোক, WHO বলছে কি, দ্য ভ্যাকসিন শুড বি হ্যাভ অ্যাক্সেস টু দ্য প্রেগন্যান্ট এবং ল্যাকটেশন মাদার। সেজন্যই দেখবেন আজকে কিন্তু রিকমেন্ডেশন হয়ে গেছে আমাদের অথরিটির কাছ থেকে, যেটা অ্যাক্সেসটা যেন থাকে। কিন্তু আপনি ওটা বলবেন না যে প্লিজ আপনারা জোর করে দেন, উই শুড নট ডু ইট। ভ্যাকসিন ইজ এ ভলান্টারি থিং। যে জিনিসটা বলা আছে যে আপনি তাদের সঙ্গে কথা বলেন, বলছে যে হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে কমিউনিকেট করাটা খুব জরুরি দরকার। এটা এসেনশিয়াল না কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য, এটা মনে রাখতে হবে। এসেনশিয়াল হচ্ছে ভিন্ন জিনিস, কিন্তু কমিউনিকেট করলে হবে কি, তাহলে কিন্তু ওনারা কনভিন্স হবেন অনেক বেশি পরিমাণ, কারণ অনেক ধরনের সংশয়গুলো প্রেগনেন্সি এবং আপনার ল্যাকটেশন পিরিয়ডে থেকে যায় এবং তাদেরকে ভলেন্টারিলি আসতে হবে। সেকেন্ড ইস্যু হচ্ছে এইজ বারটা কিন্তু ধীরে ধীরে দেখবেন কমিয়ে নিয়ে আসা হচ্ছে এবং 18 চলে আসবে। কারণ সামনে আমাদের দেখবেন যে আমাদের বাংলাদেশে ভ্যাকসিনেশনের জন্য ক্যাম্পেইনিং হবে। প্ল্যানটা হচ্ছে এমন যে আমরা 1 সপ্তাহের ভিতরে 1 কোটি ডোজ দিতে পারে কিনা, মানে হচ্ছে আপনি যেদিন ক্যাম্পেইনিং করবেন সেদিন 27 লক্ষ ডোজ দেওয়া যায় কিনা। 3টা আমরা সেরকম ক্যাম্পেইনিং যদি 1 সপ্তাহে করি তাহলে 81 লক্ষ ডোজ হবে। পাশাপাশি আমাদের রেগুলার যে ডোজটা আছে এটা তো চলবেই। সুতরাং সব মিলে আমরা হয়তো 1 কোটি ভ্যাকসিন দেবো। এখন এইজ বারটা যদি কমায় নিয়ে আসা হয়েছে এটা গুড, কিন্তু 12 বছর পর্যন্ত আমাদের যেটা সমস্যা হবে, আমাদের এখানে অনেকগুলা ইয়াঙ্গার কিডস আছে যারা ইনক্লুড হয়ে যাবে। সেক্ষেত্রে প্রায়োরিটি নিয়ে একটা বিরাট সমস্যা হয়ে যাবে, যেটা আতিক স্যার বলেছেন। আমি বলবো এই যে ভ্যাকসিন ক্যাম্পেইনিং, এটার কয়েকটা প্রিন্সিপাল ঠিক করা হয়েছে। একটা হচ্ছে যে যাদের বয়স একটু বেশি হবে তাদের জন্য আলাদা লাইন হবে, তারা সবার আগে ভ্যাকসিন পাবেন। এটা কিন্তু অলরেডি নোটিফাইড করা হয়েছে জিনিসটা ডেপ্লয়মেন্ট পলিসিকে। সেকেন্ড ইস্যু হচ্ছে এরপরে যদি কোনো প্রেগনেন্ট অথবা ল্যাকটেটিং মাদার থাকেন তাদেরকে প্রায়োরিটি দিয়ে ভ্যাকসিন ক্যাম্পেইনিং এ ভ্যাকসিন দেওয়া হবে। তারপর হচ্ছে ফিমেলকে তারপরে অগমেন্ট করা হবে ভ্যাকসিন দেওয়ার জন্য। লাস্ট অফ অল আমরা যারা ইয়ঙ্গার বলি অথবা ওল্ডার বলি তারা হয়তো সৌভাগ্যবান হতে পারবো। সো দিস ইজ দ্য হাউ দি প্ল্যান ইজ বিন ডেভেলপ বাই দি এনডিভিপি। সো এটা আমি মনে করি খুবই ভালো একটা প্ল্যান। আরেকটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন ছাড়া অন্যগুলো তো আসলে 18-র নিচে কোনো ট্রায়াল নেই। ফাইজারের কিছু আছে এবং কিছুটা, এই জন্য আপনি যখন প্ল্যান করবেন আপনার হাতের কাছে কি কি ভ্যাকসিন আছে সেটা দিয়েই কিন্তু এইচ বারকে হিসেব করে। দ্যাটস দ্য রিজন ওয়াই আমাদের মনে হয় যে ন্যাশনাল ডেপ্লয়মেন্ট কমিটি 18 বছর থেকে এখন পর্যন্ত সিট করে ফেলেছে। কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিন গুলাকে আপনি এই ডিস্ট্রিবিউট করে সবার আগে দিতে পারা, এটা খুব ইম্পর্টেন্ট। ইভেন আমি মনে করি যে একটা ফার্স্ট ডোজ যদি সবাইকে আমরা দিয়ে দিতে পারি অনেক অনেক লার্জের একটা পপুলেশনকে, তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে বলে মনে করি। কারণ ভ্যাকসিনটা কখনোই ডিজিজ বলেন অথবা ইনফেকশনকে 100% প্রিভেনশন করে না, যেটা আতিক স্যার বলেছেন, আমি ওনার সঙ্গে এগ্রি করি। কারণ এটার কিন্তু ডিফারেন্ট ভেরিয়েন্ট গুলো আছে এবং সেগুলো কিন্তু প্রমাণ দেখাচ্ছে, শুধু বাংলাদেশে নয়, আমি বলবো যে আরো বেশ কয়েকটা কান্ট্রিতে কিন্তু প্রুফ দেখিয়েছে যে যেখানে ডিজিজ করছে ইনফেকশন। ইভেন যেটা একসময় বলা ছিল যে সিভিয়ারিটি প্রায় 95 থেকে 100% হবে, এটাও মে নট বি কারেক্ট, কারণ অনেকেই সিভিয়ার হচ্ছে। এটা যে 100% ডেথ প্রিভেনশন করে আমরা 100-100 বলি, দিস ইজ নট কারেক্ট। কারণ একটা ভ্যাকসিনের ইফেক্টিভনেস এবং ইফিকেসির মধ্যে কিন্তু পার্থক্য আছে।
এফিকেসি যখন একটা ট্রায়ালের মধ্যে আপনি করবেন, একটা ওয়েল ডিজাইন খুব ভালো একটা পারফরমেন্স জায়গাতে করে গিয়ে এটা পারফরমেন্স দেখা হয়, কিন্তু যখন ইফেক্টিভনেস দেখতে হবে সেটা প্র্যাগম্যাটিক, এটা কিন্তু গ্লোবালি ফিল্ডে যখন চলছে তখন দেখতে হয়। তো এই জন্য কোন একটা ভ্যাকসিন হয়তো 95% ইফিকেসি দেখাবে, যখন প্র্যাকটিক্যালি আসলে সেটা কিন্তু হয়তো 80% ইফেক্টিভনেস হয়ে যাবে। সেটা কিন্তু ফাইজার এবং মডার্নার জন্য সত্য। এই জন্য এই কনসেপ্ট গুলো যেন আমরা ভুলে না যাই, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আমি ভেরি রিসেন্টলি দেখার চেষ্টা করছিলাম যে ডব্লিউএইচও একটা ডকুমেন্ট করেছে 1 জুনে আর ডিপ্লয়মেন্টের জন্য। এটা কিন্তু ওরা আপডেট করে, খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনো দেশে যখন ডিপ্লয়মেন্ট আপনি করবেন, আপনার প্ল্যানিং কি, কোঅর্ডিনেশন কি, আপনি কি সিমুলেশন এক্সারসাইজ করলেন কিনা, এটাকে কিন্তু ওরা প্রথম হাইলাইটিং পয়েন্ট করেছে। কস্টিং, ফান্ডিং, এবং বলেছে কি দেখেন যে আপনি ফান্ডটা করতে হবে পয়েন্ট অফ ডেলিভারি পর্যন্ত। মানে আপনি যে ভলেন্টিয়ার তৈরি করলেন, ও কি দুপুরবেলাটা খাওয়া খেয়ে একজনকে কমিউনিকেট করতে পারছে, কত ইম্পর্টেন্ট। তাহলে ওই ডেলিভারি পয়েন্টে আমাদের এখানে অনেকে না খেয়ে না দিয়ে, বুঝছেন না, এটা করতে হচ্ছে, কতদিন আপনি করতে পারবেন। বলা আছে আপনি টার্গেট পপুলেশনকে আইডেন্টিফিকেশন করেন, বলা আছে আপনাকে ভ্যাকসিনেশনের জন্য যেসব টুলস গুলো আছে সবগুলোকে রেডি রাখেন, প্রিপারেশন করতে বলা আছে সাপ্লাই চেইনকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, বলা আছে ম্যানেজমেন্ট অফ দ্য ওয়েস্ট, এটাকে যেন আপনি প্ল্যানিং করেন, বলা আছে হিউম্যান রিসোর্সকে আপনি ম্যানেজ করেন এবং তাদেরকে ট্রেনিং দেন, বলেছে যে ভ্যাকসিনের যে অ্যাকসেপ্টেন্সটা হবে এবং এটার যে আপটেকটা হবে এটা নিয়ে আপনি আলাদাভাবে প্ল্যান করেন, বলা আছে প্রত্যেকটা দেশ এইএফআই কে যেন সে অ্যাড্রেস করে, বলা আছে ইমিউনাইজেশনের যে মনিটরিং স্ট্যাটাস এটা প্রত্যেকটা কান্ট্রিকে করতে বলা হয়েছে, বলা হয়েছে যে আপনি যে সার্ভেলেন্স করবেন সেই সার্ভেলেন্সটা কোথায়, কোভিড-19 এর ভ্যাকসিন সার্ভেলেন্স কত ইম্পর্টেন্ট দেখেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে পুরো প্রোগ্রামটা করলেন এটাকে আপনি ইভ্যালুয়েশন করলেন। তাহলে দেখেন এই প্রত্যেকটা পয়েন্টস গুলাকে ডব্লিউএইচও হাইলাইট করে বলেছে, এটাকে আপনি অ্যাড্রেস করে প্রত্যেকটা পিন পয়েন্টের অবজেক্টিভ এবং সাজান, তাহলে একটা দেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম সাকসেসফুল হবে। আমি মনে করি আমরা পিছিয়ে আছি এখনো 3% মতো, আমাদের মাত্র পপুলেশনকে আমরা কাভারেজ দিয়েছি, কিন্তু এই যে ক্যাম্পেইনিং গুলো হচ্ছে এবং আমাদের যদি সাপ্লাই চেনটা অ্যাপ্রোপ্রিয়েটলি থাকে, এই অভাবটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। ইট হ্যাজ বিন ওয়ান্ডারফুলি প্ল্যান, খালি এক্সিকিউশনের জায়গাটা আমরা যদি সঠিক করতে পারি, এই 3% খুব দ্রুতই দেখবেন যে অ্যারাউন্ড 20-25%, 40% এর কাছাকাছি আমরা চলে যেতে পারবো। এবং আমরা কোভ্যাক্সকে ধন্যবাদ দিতে হবে, এই জন্য দেখেন ভ্যাকসিনকে ইকুইটেবল করতে হবে গ্লোবালি, এটা হচ্ছে প্রাইমারি ইম্পর্টেন্স। কোন দেশ দেখবেন যে সবাই ভ্যাকসিন নিয়ে ফেলেছে, এখন বলবে কি পাসপোর্ট নিয়ে আসেন আমাদের কাছে, সেটা ইউকে হোক ইউএস হোক, দে আর নট সেফ। সারা পৃথিবী যখন সেফ হতে পারবে না, আপনি যতই আপনি পাসপোর্ট করেন না কেন, অ্যাসিমপ্টোমেটিক পেশেন্ট ঢুকে যাবে ভেরিয়েন্ট নিয়ে। এই জন্য সবাইকে ইকুইটেবল অ্যাক্সেস আনতেই হবে। কোভ্যাক্সের 2 বিলিয়ন ভ্যাকসিনকে রেডি করেছে কোভ্যাক্স, এটাকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যেদিন আমরা দিতে পারবো এবং ওই যে স্বাস্থ্যবিধিগুলোকে আমরা মেনে চলতে পারবো সঠিক সময় পর্যন্ত, তখনই এই কোভিড-19 ভ্যাকসিন সাকসেসফুল একটা প্রোগ্রাম হিসেবে সারা গ্লোবালি থাকবে এবং হয়তো আমরা কোভিড-19কে জয় করতে পারবো। সরি, আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। থ্যাংক ইউ শ্রদ্ধেয় স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সবাই আসলে তন্ময় হয়ে শুনছিল আপনার কথা, আপনার বক্তব্যের জন্য সবাই ওয়েট করছিল অনেক বেশি, বোঝা যাচ্ছিল। আমি আপনাকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের আজকের যে অতিথিবৃন্দ, আজকের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আজকের আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এবং প্রাণবন্ত পার্টিসিপেন্ট। আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন সবাই খুবই অভিজ্ঞ, দক্ষ এবং সবাই চিকিৎসক মন্ডলী এবং কেউ আছেন আমার শিক্ষক মন্ডলী। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন ম্যাডাম, আমাদের সবার আমাদের মতো জুনিয়র চিকিৎসকদের সবার শিক্ষক, অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম। ম্যাডাম হচ্ছে ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর। ম্যাডাম আমাদের মাঝে কথা বলবেন, ম্যাডাম চমৎকার কথা নিয়ে আসবেন। তার আগে আমি ম্যাডামের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন চিকিৎসকরা করেছেন, যেহেতু গাইনি এন্ড অবস রিলেটেড প্রশ্ন, আমি ম্যাডামের অনুমতি পেলে আমি ম্যাডামকে উপস্থাপন করতে চাচ্ছিলাম। ওই প্রশ্নোত্তরগুলো দেওয়ার মাধ্যমে ম্যাডাম যদি ম্যাডামের কথা বলতেন, সবাই খুব এনলাইটেন্ড হতেন। আমি ম্যাডামের কাছ থেকে প্রশ্নগুলো প্রেজেন্ট করতে চাচ্ছি একে একে। একজন প্রশ্ন করেছেন, হুইচ ট্রাইমেস্টার ইজ সেফ ফর প্রেগনেন্ট মাদার টু টেক দ্য ভ্যাকসিন?
যে প্রথমে আসসালামু আলাইকুম সব আতিক ভাই, ডক্টর কালাম আজাদ দ্রবিদ, আমি সবাইকে সালাম এবং উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, যেটা খুবই টাইম ডিমান্ডিং। যে সময় সবারই নানান রকম কোশ্চেন, শুধু প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন না, সাধারণ মানুষের অনেক প্রশ্ন ভ্যাকসিন সম্পর্কে। তো প্রেগনেন্সি ল্যাকটেশন তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পার্টিকুলারলি প্রেগনেন্সিতে এবং দুটার সাথে যেহেতু বাচ্চার সম্পর্ক জড়িত, যার জন্য সবারই একটা সংশয় থাকে। প্রেগনেন্সিতে খুব বেশি, কারণ কনজেনিটাল অ্যানোমালি হয় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডেথের চেয়েও ইম্পর্টেন্ট হলো কনজেনিটাল অ্যানোমালি। ডেথ হলে তো বাচ্চার হয়েই গেল, কিন্তু কনজেনিটাল অ্যানোমালি নিয়ে কোনো বাচ্চা যদি আসে তো সেটা একটা ভয়াবহ ব্যাপার। তো এ ব্যাপারে তো আমাদেরও চিন্তা ছিল, কিন্তু যেটা বললো যে কোনো ট্রায়াল হয়নি, বাট রেজিস্ট্রির মাধ্যমে যে ইউএসএ তে কিছুদিন আগে শুনলাম যে 1.5 লাখ, তাজবির যে আছে ইউএসএ আমাদের একজন ডাক্তার, ওনার মুখে শুনলাম, প্লাস আমি আর্টিকেলেও দেখেছি যে 1 লাখের উপরে উনি বলে যে 1.5 লাখ অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে গেছে। এবং যাদের বাচ্চা ডেলিভারি হয়ে গেছে তাদেরও দেখা গেছে যে বাচ্চাদের কোনো প্রবলেম তো হয়নি, বরং ও বাচ্চাদের শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি পাওয়া গেছে। কাজে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এখন যে প্রশ্নটা করেছে যে প্রেগনেন্সির কোন ট্রাইমেস্টারে, কিছু কিছু জায়গায় রিকমেন্ড করেছে 14 উইকস টু 33 উইকস। এখন কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ইনঅ্যাডভারেন্টলি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, যে আনরিকগনাইজড প্রেগনেন্সিতে যখন ভ্যাকসিন দিয়ে ফেলেছে, সেই প্রেগনেন্সি গুলো কন্টিনিউশনে দেখা গেছে যে ইন্টারট্রান্ট বাচ্চাগুলোর কোনো অসুবিধা নাই। মানে যেটা আমরা এন্টিনেটাল মনিটরিং এ যেটা বোঝা যায় আলট্রাসোনোগ্রাফি করে বা পেরিনেটাল ডায়াগনোসিসের মাধ্যমে কোনো অসুবিধা পাওয়া যায়নি। প্লাস কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভ্যাকসিন যারা নেয়নি এবং ভ্যাকসিন যারা নিয়েছে তাদের মধ্যে দেখা গেছে যে অ্যাবর্শন রেটও সিগনিফিকেন্টলি কম, পার্টিকুলারলি মডার্না এন্ড ফাইজারের যারা ফার্স্ট ট্রাইমেস্টারে ভ্যাকসিন নিয়েছে ওদের অ্যাবর্শন রেট একদম 0 যারা ভ্যাকসিন নিয়েছে। আর অ্যাস্ট্রাজেনেকার যাদের ভ্যাকসিন নেয়নি তাদের ছিল 33%, ভ্যাকসিন নেওয়ার পরে সেটা ড্রপ ডাউন টু 13%। তাহলে দেখা গেছে যে সামহাও যারা ভ্যাকসিন নেয়নি তাদের হয়তো অ্যাসিম্পটোমেটিক করোনা ইনফেকশন হয়ে মাইট বি চান্সেস অফ অ্যাবর্শন। যদিও একটা বড় একটা স্টাডিতে দেখা গেছে যে করোনা ভাইরাস ইটসেলফ ডাজ নট কজেস অ্যাবর্শন। সেখানে দেখা গেছে যে যাদের ইনফেকশন, করোনা ভাইরাস ইনফেকশন হয়নি, যাদের হয়েছে, এই দুই গ্রুপের মধ্যেও অ্যাবর্শন রেটে কোনো ডিফারেন্স নেই ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন। কাজে ভাইরাস নিজেও কোনো অ্যাবর্শন করে না ফার্স্ট ট্রাইমেস্টার যদি ইনফেক্টেড হয়, সেটাও বলা ছিল। এনিওয়ে আমরা কিন্তু করোনা ভাইরাস বলি বা ভ্যাকসিন বলি কোনোটারই এফেক্ট বলেনি যে অ্যাবর্শন করে বা কনজেনিটাল ডিফেক্ট করে। সেই হিসাবে সব বড় বড় অর্গানাইজেশন গুলো, সিডিসি বলেন আর সিজি, সবাই কিন্তু রিকমেন্ড করেছে যে এনি ট্রাইমেস্টারে দেওয়া যেতে পারে। তাহলে যখন ভাইরাস যদি নিজে, যে আমরা আশিকের লেকচার থেকে শুনলাম যে কোনো ভাইরাসই কিন্তু সেটা এটা ইনঅ্যাক্টিভেটেড মেসেঞ্জার যে হোক, সে কিন্তু ডিএনএ কে এফেক্ট করে না, যে কোনোভাবে কিন্তু ইনফেকশন করে না। যদি মায়ের ইনফেকশন না করে, যদি ভ্যাকসিনের জন্য মা মারা না যায়, তাহলে বাচ্চা মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, নাম্বার 1। নাম্বার 2, যদি প্লাসেন্টাল প্যাথোলজি সে না করে ভ্যাকসিন, তাহলে কিন্তু প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হওয়ার কোনো কারণ নেই। যেমন করোনা ভাইরাসে প্রিম্যাচুর ডেলিভারি হওয়ার একটা রেকর্ড আছে, যে সেটা হলো যে প্লাসেন্টাতে করোনা ভাইরাসের রিসেপ্টর পাওয়া গেছে। যেহেতু ভাইরাস রিসেপ্টর সে প্যাথোলজি করতে পারে, সেক্ষেত্রে সেখান থেকে প্রিম্যাচুর ডেলিভারি করার সম্ভাবনা নেই, কিন্তু ভ্যাকসিনের সেরকম কোনো ডকুমেন্ট নাই। কাজে এখানে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি বা গ্রোথ রিটার্ডেশন সেটা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যে কোনো ট্রাইমেস্টারে আমরা দিতে পারি, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যদি আমরা পারি তাহলে ইট ইজ বেটার টু অ্যাভয়েড 8 উইকস, যে পিরিয়ডটা অর্গানোজেনেসিস, যে 8 উইকসে অর্গানোজেনেসিস কমপ্লিট হয়। এবং কোথাও কোথাও রিকমেন্ড করছে যে 12 উইকস পর্যন্ত যদি না দেওয়া যায় তাহলে ভালো। মানে 8 উইকস এর পরও আরো 4 সপ্তাহ দেখলাম, যে যখন তাহলে কোনো সংশয় থাকবে না যে বাচ্চার ডেভেলপমেন্টের স্টেজে যে কোনো ভাইরাল ইনফেকশনে আমরা জানি যে কনজেনিটাল ডিফেক্ট হওয়ার চান্স থাকে। কাজে অর্গানোজেনেসিসের সময় যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, আমরা অন্যান্য ভাইরাসের বেলায় যেটা দেখেছি যে আমরা কিন্তু তখন অনেক, যেমন রুবেলা ইনফেকশন যদি আমরা প্রেগনেন্সি টার্মিনেট করি, মাল্টিপল কনজেনিটাল ডিফেক্ট হয় দেখি, সেটা কিন্তু শুধু ফার্স্ট অর্গানোজেনেসিসের সময় হয়, মিড ট্রাইমেস্টার হলে কিন্তু দরকার করে না। কাজেই যদি অর্গানোজেনেসিসের টাইমটা আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে ভালো। তো সেক্ষেত্রে আবার এখন আরেকটা যে ডিউরিং ফার্টিলিটি ট্রিটমেন্ট তখনও দেওয়া যাবে কিনা, প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছে যে ল্যাকটেশন বলেন, প্রেগনেন্সি বলেন,
ফার্টিলিটি ট্রিটমেন্টের সময় বলেন, যে কোনো স্টেজে দেওয়া যাবে, এভরি স্টেজ ইজ সেফ। তারপরেও মানুষের যেহেতু একটা মনের সংশয় থাকে, যেমন মনে করেন যে কেউ বললো যে ওই রাস্তায় একটা সাপ আছে, কেউ কেউ বলছে যে সাপটা জ্যান্ত আছে, কেউ কেউ বলছে যে না মৃত, তো এখন ওই রাস্তা দিয়ে যাবো কিনা, তো বললো যে ঘন্টাখানেক পরে ওটাকে সরিয়ে ফেলা হবে। যদি এরকম অবস্থা থাকে তাহলে আমার মনে যদি সংশয় থাকে যেটা জ্যান্ত না মরা আমি জানি না, আমাকে কামড় দিতেও পারে, ওকে আই ক্যান ওয়েট ফর 1 hour, যেহেতু 1 ঘন্টা পরে সরিয়ে ফেলবে। তাহলে আমি যেমন আমার পেশেন্টগুলোকে যদি বলি যে মডার্না এন্ড ফাইজার 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে সেকেন্ড ডোজের 14 দিন পরেই আমরা জানি যে ইমিউনিটি ডেভেলপ হয়েছে, তাহলে আমরা এইটুকু সময় কিন্তু ওয়েট করতে পারি। তাহলে ইনফার্টিলিটি পেশেন্ট যারা আসে, এবং একটা স্টাডিতে রিসেন্টলি একটা স্টাডিতে বলেছে যে 90 ডেজ 3 মাস 90 ডেজ পর্যন্ত অপেক্ষা করলে তার ইনফার্টিলিটি ট্রিটমেন্টে, বিশেষ করে যারা পুয়ার ওভারিয়ান রিজার্ভ, যাদেরকে নিয়ে আমরা খুবই বিপদগ্রস্ত, যে তার প্রতিদিন তার রিজার্ভ কমতে থাকে, তাহলে 1 মাস পরে তার এগের পরিমাণ আরো কমে যাবে। সেক্ষেত্রে দেখা গেছে যে 90 ডেজ ওয়েট করলেও খুব একটা অসুবিধা হয় না। দেখা গেছে যে আমরা এই পুয়ার ওভারিয়ান রিজার্ভের 3 মাসের মধ্যে যদি ট্রিটমেন্ট না করি তাদের কিন্তু বিপজ্জনক অবস্থা হয়নি। তাহলে আমরা 3 মাস ওয়েট করলে ট্রিটমেন্টের জন্য কোনো অসুবিধা নেই। তো পেশেন্টকে এটা কাউন্সিলিং করে আমরা তাদের, আমি যেমন অলরেডি শুরু করে দিয়েছি, তাদেরকে অফার দেওয়া হয় যে আপনি ভ্যাকসিন নেন আগে, ভ্যাকসিন নিয়ে তারপর শুরু করি। বাই দিস টাইম কিন্তু তাকে প্রিপারেশনের ব্যাপার থাকে, তার ইনভেস্টিগেশন, বোথ পার্টনারের ইনভেস্টিগেশন, তাদের কিছু প্রি মেডিকেশন থাকে, এইসব জিনিস দিয়ে তাকে আমরা এতটুকু সময় কিন্তু অপেক্ষা করতে পারি। তারপরে বাই দিস টাইম সে ভ্যাকসিনেটেড হয়ে গেল, দিলাম ট্রিটমেন্ট। যারা প্রেগনেন্সি অলরেডি মাঝপথে আছে ট্রিটমেন্টে, তাদেরকে আমরা বলতে পারি যে ঠিক আছে তুমি 8 সপ্তাহ ওয়েট করতে পারো, যেটা আমরা আগেই বলেছি যে ইনফর্মড কনসেন্ট। আমার সবকিছু তাকে বিস্তারিত বলবো যে যদি আমরা জানি যে এমনিতে তো অ্যাবর্শন হয়, কনজেন্টাল ডিফেক্ট হয় উইদাউট এনি ইন্টারফারেন্স, তাহলে সেটাই যে তোমার কিন্তু কিছু না নিলেও একটা বাচ্চা ডিফেক্টিভ হতে পারে, কিছু না নিলেও অ্যাবর্শন হতে পারে। কাজেই যদি অ্যাবর্শন হয় ভ্যাকসিনের দোষ যাতে না হয়, বা কোনো কনজেন্টাল ডিফেক্ট হয় ভ্যাকসিনের যাতে দোষ না হয়, সেই জন্য তুমি চাইলে ওয়েট করতে পারো বা নিতেও পারো, নেওয়ার জন্য রেকমেন্ড করেছে। তারপরে সেটা ডিসাইড করবে, কাজে সে 8 সপ্তাহ ওয়েট করে তারপর নিতে পারে। থার্ড ট্রাইমেস্টারে যেটা 33 উইকস পর্যন্ত বলেছে, সেখানে আমি মনে করি কোনো লজিক নাই, কারণ থার্ড ট্রাইমেস্টারে কোনো রকম কোনো এফেক্ট হওয়ার কিন্তু কথা না। যদি আমরা দেখি ফিটাল ডিস্টেন্স হচ্ছে, ওয়েল আমরা টার্মিনেট করে দিলাম প্রেগনেন্সি, কিছু যায় আসে না। মূল প্রবলেম হলো যে ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে যে সেখানে কোনো অসুবিধা হয় কিনা। তো আমরা এইভাবে পেশেন্টকে কাউন্সিলিং করতে পারি যে বড় বড় অর্গানাইজেশন গুলো বলেছে যে এনি ট্রাইমেস্টার ইজ সেফ, যদি আপনি সংশয় বোধ করেন তাহলে আপনি ওয়েট করতে পারেন 8 উইকস, সেই 8 সপ্তাহ তাকে 8 to 12 উইকস, ওই সময়টা বাড়ির লোকজন যেন হেল্প করে, যেটা আমরা সবাই বললাম যে সবাইকে একই সাথে সবাইকে কেয়ারফুল হতে হবে। আমি একা একা কেয়ারফুল হয়ে কোনো লাভ নাই যদি আমার পাশের মানুষ কেয়ারলেস থাকে, সে যদি আমাকে ভাইরাস দিয়ে দেয়। কাজে একটা ফ্যামিলিতে সবাইকে একইভাবে কেয়ারফুল থাকতে হবে। তো ওইভাবে তাদেরকে বলি যে তোমার সাথে যারা বসবাস করে তাদেরকে কেয়ারফুল থাকতে হবে তোমার উপরে, কারণ প্রেগনেন্সি আমরা জানি যেটা একটা কোমরবিড কন্ডিশন, কিন্তু প্রেগনেন্সিতে এমব্রায়ো কিন্তু এটা কিন্তু অটোলগাস না, হ্যাঁ, এমব্রায়ো রিজেকশনের ব্যাপার থেকে, যার জন্য প্রেগনেন্সিতে ইমিউনোসাপ্রেশন থাকে। কাজে প্রেগনেন্সি নিজে একটা কোমরবিড অবস্থা। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রেগনেন্ট পেশেন্ট মারা গেছে। আজকেও আমাকে একজন ফোন করলো যে একজন পুলিশ অফিসারের ওয়াইফ, তার 33 উইকস প্রেগনেন্সি, তার অক্সিজেন স্যাচুরেশন 60%, সে কোথাও বিছানা পাচ্ছে না। এটা আরেকটা সমস্যা আমাদের জন্য, যে ইনফেকশন হলে আমার যদি এটা ট্রিটমেন্টের একটা সুযোগ থাকে তাহলে একটা ভরসা থাকে, কিন্তু আমাকে যদি রাস্তায় পড়ে থাকতে হয়, বা প্রায় শোনা যায় ফোন করে যে আমাকে একটা আইসিইউর জন্য কোথাও ব্যবস্থা করে দেন, এই জিনিসটা একটা ভয়াবহ অবস্থা, যে কোথাও কোনো বিছানা নাই, তাহলে আমি ট্রিটমেন্ট নেওয়ারও আমার সুযোগ নাই। এইটা মাথায় রেখে আমাদের সবচেয়ে হাইয়েস্ট প্রিকশন নিতে হবে যাতে ইনফেকশন না হয়। এই সবকিছু চিন্তা করে এই জন্য আমরা অনেকদিন থেকে আমরা ওজিএসবি থেকে আমরা এটা রিকমেন্ড করলাম যে আমরা অবশ্যই প্রেগনেন্ট ওমেনদের ভ্যাকসিনেশন আনতে চাই, কারণ প্রেগনেন্সিতে হলে এবারে দেখা যাচ্ছে এই ভেরিয়েন্টে বাচ্চা না। গত বছরও কিন্তু আমারই বেশ কয়েকটা পেশেন্টে কিন্তু ইনফেকশন হয়েছিল, তাদের কিছু হয়নি, কিন্তু এবারে যাদের ইনফেকশন হচ্ছে তাদের মর্টালিটি রেট ইজ ভেরি হাই। কাজে এইসব চিন্তা করে আমাদের অবশ্যই ভ্যাকসিনেশনের আওতায় প্রেগনেন্ট মেয়েদের আসতে হবে, এবং যে কোনো ট্রাইমেস্টারে যেটা বললো যে হুইচ ভ্যাকসিন ইজ সেফেস্ট। এখন যেটা বলা হয় যে আমরা লিউ টলস্টয়ের 3 কোশ্চেন, অনেকে আমরা সিনিয়ররা যারা পড়েছি জুনিয়ররা পড়েছি কিনা জানি না, যে 3 কোশ্চেন, হুইচ পার্সন ইজ দ্য বেস্ট পার্সন and what time is the best time. তো পার্সন নিয়ারেস্ট ইজ দ্য বেস্ট পার্সন,
and now is the best time. সেই হিসেবে যদি কনসিডার করি যে ভ্যাকসিন, all vaccines are safe, already declared. So vaccine which is at your hand is the best vaccine. যেটা আমার কাছে আছে, আমার যদি প্রচন্ড খিদা লাগে আমি নিশ্চয়ই বিরিয়ানির জন্য অপেক্ষা করবো না, আমার সামনে পান্তা ভাত থাকলে আমি সেটা খেয়ে পেটটা ভরবো, কিন্তু কারণ পেটের শান্তিটা আগে। কাজে এখানে ভ্যাকসিন মডার্না ভালো, ফাইজার ভালো সেটা বলে লাভ হবে না, যদিও যতটুকু সেফটি অ্যাসুরেন্স হয়েছে মডার্না ফাইজারের বেশি হয়েছে সেটা, যার জন্য সেটাকে আমরা যদি হাতের কাছে থাকে যার কপাল ভালো সে সেটা নেবে, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা বা সিনোভাম তাদেরকে তো বলে নাই যে সেটা আনসেফ, সেটাও সেফ। যেটা হাতের কাছে থাকে সেটাই নিতে হবে। আমি প্রশ্নের উত্তরের চেয়ে অনেক বেশি বলে ফেললাম, পরবর্তী প্রশ্নের উত্তরও বোধহয় এর মধ্যে হয়ে গেছে আমার যা মনে হয়। নেক্সট কোশ্চেন। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আপনার জন্য যতগুলো প্রশ্ন মানুষ রেজ করছিল সবগুলো প্রশ্ন আপনার উত্তরের মাধ্যমে চমৎকারভাবে শেষ হয়েছে ম্যাডাম। আমি একটু প্রশ্নগুলো উচ্চারণ করি ম্যাডাম। একটা প্রশ্নটা ছিল যে হুইচ ট্রাইমেস্টার ইজ দ্য বেস্ট ফর প্রেগনেন্ট মাদার, আপনি চমৎকারভাবে বলেছেন ম্যাডাম। একজন প্রশ্ন করেছে আমি ফার্স্ট ডোজে নন প্রেগনেন্ট ছিলাম, এখন প্রেগনেন্ট হয়েছি, সেকেন্ড ডোজ দেওয়ার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, কি করব? ডক্টর ফারিয়া এই প্রশ্নটি করেছেন। সেকেন্ড ডোজ তার শিডিউল টাইমে সে নিয়ে নেবে। এখন যদি যেটা বললাম যে সেকেন্ড ডোজ তো বলেছে যে অ্যাস্ট্রাজেনেকা আরো বেশি সময় পরে নিলে আরো বেশি এফেক্টিভ। এখন সে যদি সেই সংশয় থাকে তাহলে সে ওই অর্গানোজেনেসিসের টাইমটা সে পাস করতে পারে। মানে আপনার জন্য ডক্টর মাইস্টার নামে একজন অলরেডি ফার্স্ট ডোজের পরে তো সে কিছুটা ইমিউনিটি ডেভেলপও করেছে, কাজে এরপরে সেকেন্ড ডোজ না আমার মনে হয় কিছু আসে। কাজে সে যদি চায় একটু টাইম, যেমন ফার্স্ট ডোজের পরে যারা ইনফেক্টেড ছিল, আমারই ফার্স্ট ডোজের পরে ইনফেকশন হয়েছিল, তখন যখন বলেছিল যে রিকভারির পরে 28 ডেজ পরে নিতে হবে, তো আমরা তখন কিন্তু সেকেন্ড ডোজ, আমার জাস্ট সেকেন্ড ডোজের 10 দিন আগে হয়েছিল, তাহলে সেকেন্ড ডোজের টাইমটা পার হওয়ার পরেই কিন্তু নিয়েছি। কাজে যত টাইম যাবে তত যদি ইমিউনিটি স্ট্রং হয় তাহলে সে কিছুদিন অপেক্ষা করতে পারে, যদি ঘরে বসে থাকে চুপচাপ 8 উইকস তারপরে নিল। থ্যাংক ইউ ম্যাডাম ফর ইউর পিন পয়েন্টিং আনসার ম্যাডাম। ডক্টর মাইস্টার ম্যাডাম, ডক্টর মাইস্টার রেসিডেন্ট, উনি প্রশ্ন করেছেন ইজ ডিউরিং প্রেগন্যান্সি, ইজ দেয়ার এনি উইন্ডো অফ ভ্যাকসিনেশন ডিউরিং প্রেগন্যান্সি? না, একটু বললাম যে প্রেগন্যান্সির যে কোনো ট্রাইমেস্টারই রিকমেন্ড করেছে যে নেওয়া যায়। কারো যদি মনে সংশয় থাকে তাহলে অর্গানোজেনেসিসের টাইমটা সে অমিট করতে পারে। ম্যাডাম, ম্যাডাম ডক্টর ফারিয়া আফরিন নামে একজন প্রশ্ন করেছেন উইমেন টেকিং ওভুলেশন ইনডিউসিং ড্রাগ HMG HCG হোয়াট শি শুড ডু? একজন উইমেন ওভুলেশন ইনডিউসিং ড্রাগ নিচ্ছে, আমি বললাম যে সে ট্রিটমেন্ট নিচ্ছে, এখনো প্রেগন্যান্ট হয় নাই, তাহলে সে ভ্যাকসিনেশন কমপ্লিট করুক, which takes only 1 month, তাই না? মডার্না ফাইজারে তো ঢাকা এখন বেশি চলছে মডার্না, তাহলে যারা ঢাকায় থাকছে তারা তো এক মাসে 2টা ডোজ হয়ে যাচ্ছে, তারপরে 14 ডেজ পরেই সে সেফ, তারপরে সে ট্রিটমেন্ট স্টার্ট করুক, 1 মাস গ্যাপ দিলে কিছু যা আসে না। অনেক পেশেন্ট তো আমাদের অ্যাডভাইস থাকার পরেও মাসের পর মাস, বছরের পর বছর তারা গ্যাপ দেয়, আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করতে বলি, তারপরে দেখা যায় যে তারা সেই ডিসিশনকে অ্যাকসেপ্ট করতে পারে না। ধরেন কাউকে একটা ল্যাপ্রোস্কোপি বললাম, সে 2 বছর পরে আসে ল্যাপ্রোস্কোপি করতে, কেননা আমার সাজেশনটা তার পছন্দ হয় নাই। 2 বছর পরে যখন আসে তখন আমি বললাম যে আপনি ইন্ডিকেশনটা আরো স্ট্রং করে নিয়ে আসছেন, কারণ এই 2 বছরে আপনি প্রেগন্যান্ট হতে পারেননি। কাজেই ল্যাপ্রোস্কোপি আমি তো তখন বলেছিলাম যে টিউবল ফ্যাক্টর দেখার জন্য লাগবে, এখন আরো 14 গুণ বেশি জোরে বলবো যে হ্যাঁ লাগবে, কারণ আপনি এখনো প্রেগন্যান্ট হননি। কাজেই সেক্ষেত্রে পেশেন্টরা নিজেরাই তো অনেক টাইম ল্যাপস করে, কাজে এখানে 1-2 মাস ইভেন 3 মাস অ্যাস্ট্রাজেনেকা যদি না 3 মাস পরেও যদি ট্রিটমেন্ট শুরু করে কিছু যায় আসে না, এটুকু সময় সে ওয়েট করতে পারে, আগে ভ্যাকসিন নিক তারপরে শুরু করুক। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। রাত বাড়ছে, 1000 বছর পুরনো সেই রাত, আমরা আরো সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় ফিরবো ম্যাডাম। ম্যাডাম জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে সুগভীর শ্রদ্ধা জানাচ্ছি ম্যাডাম, অত্যন্ত পিন পয়েন্টেড টু দা পয়েন্ট আনসার দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে প্রশ্ন এবং উত্তরের কিছু কথাবার্তা যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, ইন্টারন্যাশনাল যে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় স্যার অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। অধ্যাপক ডাক্তার রবিদ আমিন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম, ডাক্তার খন্দকার মেহেদী হাসান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। এরই মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার মুহিবুর রহমান রাফে স্যার,
রাফে স্যার গভর্নমেন্ট এমপ্লয়িজ হসপিটালের ফিজিয়াট্রি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের হেড, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে আজকের যে প্রেজেন্ট করলেন, সুন্দর প্রেজেন্ট করলেন ডাক্তার আশিকুর রহমান খান স্যার। এই পর্যায়ে আমি অল্প কিছু প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন বিজ্ঞ শিক্ষক মন্ডলীর আলোচনার মাধ্যমে চলে এসছে। একটি প্রশ্নের অনেকে প্রশ্ন করেছেন, which is the best vaccine? Nearer your hand is the best vaccine. চমৎকার ভাবে বলে দিয়েছেন। আমি দুই একটা প্রশ্ন বলবো যেটুকু একটু হাইলাইট করার জন্য। ডক্টর অনিন্দ্য কুমার দত্ত একটা প্রশ্ন করেছেন যে ভ্যাকসিনের গায়ে যে আমরা পার্সেন্টেজটা দেখি, এই পার্সেন্টেজ কি কারেক্ট? আর সিনোফার্ম ভ্যাকসিন কি ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রিভেন্ট করতে পারবে কিনা? সিনোফার্ম ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রিভেন্ট করতে পারবে কিনা, এই প্রশ্নটি আমার রইল ডাক্তার আশিকুর রহমান খান স্যারের প্রতি। ডাক্তার আশিকুর রহমান খান স্যার। ধন্যবাদ। সিনোফার্ম প্রিভেন্ট করতে পারবে কিনা এটা তো আসলে আমাদের সময় বলে দিবে, কারণ এটা ইটস এ ম্যাটার অফ স্টাডি। আমরা আমাদের দেশে এখনো আমাদের দেশে কিন্তু অলরেডি কিছু আমরা অ্যান্টিবডি দেখা কিছু স্টাডি, বেশ কিছু স্টাডি হচ্ছে। আজকেও বিএসসি মধ্যে একটি স্টাডি পাবলিশ হয়েছে। তো আমাদের সিনোফার্ম মাত্র আমরা শুরু করেছি, আমরা এখনো সেকেন্ড ডোজ কমপ্লিট করতে পারিনি। তো এটা যখন ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে তখন আসলে আমরা আমাদের দেশে পার্সপেক্টিভ বলতে পারবো। আর ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কিছু ভ্যাকসিনের ব্যাপারে বলা হচ্ছে যে যেমন কিছু এমআরএনএ ভ্যাকসিনের ব্যাপারে কিছু রিপোর্ট আসছে যে দে আর এবল টু প্রিভেন্ট ডেল্টা ভেরিয়েন্ট অ্যারাউন্ড 60%। এই জন্য কিছু স্টাডি আসছে, বাট এখনো পিন পয়েন্ট এরকম বলার সময় আসেনি আমাদের হাতে যে ওয়েদার দিস অ্যাভেলেবল ভ্যাকসিন ক্যান প্রিভেন্ট দিস ডেল্টা ভেরিয়েন্ট। বাট এটা নিঃসন্দেহে বলা যায় যে হ্যাঁ, দিস ভ্যাকসিনস ক্যান প্রিভেন্ট দিস নিউ ভেরিয়েশন টু সাম এক্সটেন্ট। এটা অলরেডি আমরা সবাই বলতে পারি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, অলরেডি আমি একটা স্টাডির রেফারেন্স দিয়েছি যে স্টাডিতে বলা হয়েছে যে এমআরএনএ ভ্যাকসিন এবং অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গুলো ডেল্টা ভেরিয়েন্ট এবং অন্যান্য বর্তমান যে ভেরিয়েন্ট গুলো আছে সেই ভেরিয়েন্ট গুলোর প্রতি সেম ইফেক্টিভনেস দেখাচ্ছে। অলরেডি এটা একটা স্টাডিতে চলে আসে। সো আমার মনে হয় এটা আমরা সময়ের সাথে আরো সময় যখন চলে যাবে, আরো স্টাডি যখন আমাদের রিপোর্ট পাবলিশ হবে, তখন আমরা এই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রিয় স্পিকার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাকে একজন প্রশ্ন করেছেন যে একজন পার্সন প্রথমে ফার্স্ট ডোজটা নিয়েছেন যে কোনো একটা, হয় অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড না হয় সিনোফার্ম, সেকেন্ড ডোজ কি তিনি অন্য ভ্যাকসিন নিতে পারবেন কিনা, বা নিলে ক্ষতি কি হবে বা লাভ কি হবে বা কোনো সমস্যা হবে কিনা? আমার এখানে শব্দ বিজ্ঞ স্যাররা আছেন। তারপরে এরকম একটা কোশ্চেন আমাকে একজন ডক্টর করেছিলেন যে উনি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাজ করেন। তো এয়ারপোর্টে একজন যাত্রী আসার পরে ওনাকে জিজ্ঞেস করা, উনি ফার্স্ট ডোজটি নিয়েছিলেন অ্যাস্ট্রাজেনেকা, সেকেন্ড ডোজটি নিয়েছিলেন উনি একটি ফাইজার ভ্যাকসিন। তখন ওনাকে কোশ্চেন করা হয়েছিল আপনি দুই ধরনের ভ্যাকসিন কেন নিলেন? তো ওনাকে বলা হয়েছিল উনি কানাডা থেকে এসেছিলেন, ওনাকে বলা হয়েছে যে আমাদের কানাডার গভর্নমেন্ট এই পলিসিটা অ্যাডপ্ট করেছে। আনসারটা কিন্তু এখানে যে আমি আমার প্রেজেন্টেশনে দেখিয়েছি যে বিভিন্ন দেশে অলরেডি এটাকে বলা হয় মিক্সিং ভ্যাকসিন। এই মিক্সিং ভ্যাকসিন থেকে অনেকে বলা হচ্ছে যে তারা হাইলাইটেড ইমিউন রেসপন্স পাচ্ছে। বিশেষ করে যখন অ্যাস্ট্রাজেনেকা ফলোড বাই ফাইজার ভ্যাকসিন দিচ্ছেন, সেখানে খুব ভালো একটা ইমিউন রেসপন্স কিন্তু তারা পাচ্ছেন, এবং এটাকে কিন্তু তারা এনকারেজ করছে। এবং বিভিন্ন দেশ আমি অলরেডি দেখিয়েছি যে বিভিন্ন দেশ এই পলিসিটা অলরেডি, ইউরোপিয়ান কান্ট্রির অনেকগুলো দেশ কিন্তু এই পলিসিটা মিক্সিং ভ্যাকসিনের পলিসিটা অ্যাডপ্ট করেছে। সুতরাং এখনো আর ডাব্লিউএইচও তারপর হচ্ছে আমাদের সিডিসি এখন পর্যন্ত এটাকে রিকমেন্ডেড করেনি, কারণ তারা বলছে এটার জন্য আরো মোর স্টাডি, মোর ডাটা লাগবে এটাকে কনফার্ম করার জন্য যে এই মিক্সিং ভ্যাকসিনটা আমরা প্র্যাকটিস করবো কি না। সুতরাং এখন পর্যন্ত এটা বলা যায় যে হ্যাঁ, বিভিন্ন দেশে এটা অলরেডি প্র্যাকটিস হচ্ছে মিক্সিং ভ্যাকসিন, বাট আমরা আমাদের দেশগুলোতে আমাদের প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের সিডিসি গাইডলাইন আমরা যেটা ফলো করি সেই অনুযায়ী এখন আমাদের এটা রিকমেন্ডেশন আসেনি। আমার মনে হয় আমার স্যাররা এর চেয়ে আরেকটু ডিটেলস এই সম্বন্ধে বলতে পারবেন। ধন্যবাদ। আমি 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 শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার রবিদ আমিন স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে যাচ্ছি। একজন ডক্টর স্যারকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন, ডক্টর নিশা। উনি প্রশ্ন করেছেন ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট হওয়া না হওয়ার সাথে কি ভ্যাকসিনের এফিকাসির কোনো সম্পর্ক আছে? দেখেন, দুটা কিন্তু ভিন্ন জিনিস। প্রশ্নের জন্য ধন্যবাদ। একটা হলো যে আপনি এফিকাসির প্রশ্ন এবং সেফটির প্রশ্ন দুটোই করে ফেলেছেন। আমি বলবো যে যখন ভ্যাকসিন আপনার মানুষের গায়ে দিবে তার আগে সেফটির অসংখ্য রকম স্টেজ পার করে আসে। এই স্টেজটা ল্যাবে পার করতে হয়, অ্যানিমেলে পার করতে হয়, তারপরে ফেজ 1, 2, 3 একেবারে 4 এবং ডিপ্লয়মেন্ট চলতেছে। এখানে ওইসব প্রশ্নগুলো আসলে আসবে না যে সাইড এফেক্ট, কিন্তু সাইড এফেক্ট হতে পারে। এবং এটাকে সবসময়, এই জন্য আমি বোঝাই একটা কথা বলেছি, সার্ভেইলেন্স রাখতেই হবে। আপনি দেখবেন যে আমাদের সেই পুরনো ভ্যাকসিন যেগুলো পক্স কে জন্য চিকিৎসা করে একসময় দুনিয়া থেকে স্মল পক্স তুলিয়ে দিচ্ছে, চিকেন পক্সের ভ্যাকসিন চলছে, তাহলে এগুলোর এখনো সার্ভেইলেন্স কেন করে?
বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে ভ্যাকসিন যদি নতুন কোনো কিছু করে কিনা কোনো সময়ে, এটা কিন্তু আপনাকে রেকর্ডে রাখতে হবে। এই জন্য আপনাকে অবজারভেশন থাকতে হবে। ওয়াচফুল অবজারভেশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে যে অনেকগুলো ভ্যাকসিন কিন্তু আপনার সিরিয়াস রিয়াকশনও করে ফেলতে পারে, লাইক অ্যানাফাইলাক্সিস, রাইট? এবং অ্যানাফাইলাক্সিস যে কয়টা হয়েছে সেটাও কিন্তু রিপোর্ট হয়েছে একটা জামা পাবলিকেশন। যেটাই হয়ে থাকুক এটা ভালো মতো ওয়াচফুল অবজারভেশন করতে হবে এবং প্রত্যেকটা ম্যানেজমেন্ট টুল আছে। আর একটা হলো যে ইফিকেসির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আমি ছোট্ট একটা জিনিস এখানে বলি যে ভ্যাকসিন হাতের কাছে যেটা পাবেন সেটা কেন নিবেন? যে একজন বলতেছে যে আমাকে ফাইজার ভ্যাকসিন দিতে হবে, আমাকে ফোনে বলে, কারণ ওটা 95% ইফিকেসি, আর অক্সফোর্ড আমি নিব না কারণ এটা 66% বলা হয়েছে। এখন মানুষজন আসলে কোনটুকু বুঝে এটাকে বলা খুব ডিফিকাল্ট। এখন ওরা মনে করে কি এই যে 95 বা কোনো সম্ভাবনাই থাকবে না তার ভাইরাস হওয়ার, এটা কিন্তু আসলে ভ্যাকসিন ইফিকেসির বিষয় না। ভ্যাকসিন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে দেওয়া হয় এবং সেটা হচ্ছে যে ওই সেটিং গুলাতে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে যে এই ভ্যাকসিনটা যদি 95% আপনার সম্ভাবনা থাকবে যে সফলতা দেখানোর একটা পপুলেশনে। কিন্তু যদি আবার ভেরিয়েন্ট চলে আসে, আপনি আপনার কন্টেক্সটে করলেন কিনা, এই উপজাতিতে করলেন কিনা, ওই মহাদেশে করলেন কিনা, এসব কিন্তু অনেক কিছু হয়নি। এই জন্য অক্সফোর্ড যে অ্যাস্ট্রাজেনেকা এটাও একটা এক্সেলেন্ট ভ্যাকসিন, কিন্তু যেটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আসলে এটাকে তখন ট্রায়াল দেওয়া ছিল। এই জন্য ওগুলোকে দেখতে হবে যে এগুলা এই পার্সেন্টেজ দেখে দেখে যেন আমরা কনভিন্স না হয়। আরেকটা ইস্যু হচ্ছে যে মিক্স নিয়ে একটা কথা বলি, যে মিক্স ভ্যাকসিনের প্রথম দিকের প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছিল স্পেন, পরে ইউকে, এবং সবগুলাই কিন্তু ভালো রেজাল্টের মধ্যে এমন ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ফলোড বাই ফাইজার, কিছু ছিল ফাইজার ফলোড বাই অ্যাস্ট্রাজেনেকা। এখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ফলোড বাই ফাইজার সেকেন্ড ডোজ, সেখানে ওরা দেখেছে যে অ্যারাউন্ড 14 থেকে 40 টাইমস পর্যন্ত অ্যান্টিবডি টাইটার বেশি আসতে পারে ডেভেলপমেন্ট। আর যখন ঠিক উল্টাটা করা হয়েছে তখন অ্যারাউন্ড 4 ফোল্ড বেশি রেঞ্জ ছিল। তাহলে এই জন্য অনেকে চুজ করবে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পরে আমরা যেন ফাইজার ভ্যাকসিন মিক্সিং করতে পারি। মেনি কান্ট্রিজ গুলা অ্যাডপ্ট করেছে। কিন্তু যদি কোনো কান্ট্রির অনেক ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে এবং যদি আপনার সাপ্লাই চেয়ে অনেক বেটার থাকে, তাহলে দেখবেন আতিক স্যার একটা সুন্দর কথা বলেছেন যে ম্যানুফ্যাকচারাররা চায় যে ওই ভ্যাকসিনেরই প্রথম এবং দ্বিতীয় ডোজ দিয়ে যেন কেউ ভ্যাকসিনেট হয়। তো সেই জন্য আমাদের দেশে কিন্তু আমরা মিক্স ভ্যাকসিন এখন পর্যন্ত ডিপ্লয়মেন্ট করিনি। যদি প্রয়োজন হয় তখন হয়তো তার সিদ্ধান্তটা সেভাবে আসবে। এখন পর্যন্ত যে ভ্যাকসিন দিয়ে ফার্স্ট ডোজটা দিবে সে ভ্যাকসিন দিয়েই সেকেন্ড ডোজ দিবে। এখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার একটা গ্যাপ হয়ে গেছে আর কি 3 মাস 4 মাসের। কেউ কেউ চিন্তা করতে পারে আমার কি অ্যান্টিবডি চলে গেল কিনা। আপনি দেখবেন প্রথম দিকে যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা ছিল তখন বলছে যে ঠিক আছে অ্যান্টিবডি চলেই যাক, সমস্যা নেই, আমাদের তো সেল মিডিয়েটেড ইমিউনিটি আছে। সেল মিডিয়েটেড ইমিউনিটি ভালো ভালো মেমোরি সেল তৈরি করবে, এক্সপোজার হলেই আবার সে অ্যান্টিবডি তৈরি করে ফেলতে পারবে। ওই জিনিসগুলো আমাদের অনেক কিছু অজানা অংশ আছে, কিন্তু এই অজানা অংশগুলাকে আমরা এখনই কেন যেন না বলে ফেলি যে আমরা বুঝে ফেলেছি। আমি বলবো যে লেটস ওয়েট এন্ড সি, কিন্তু কোনোটাই আসলে দিলে না। এই যে অনেকে আবার বুস্টার ভ্যাকসিন দিয়ে ফেলছে, এটারও দরকার আছে কিনা এটা ইস্যু। যেটা আতিক স্যার বলেছেন, দেখেন অ্যান্টিবডিও আমাদের বডিতে কিন্তু রিভলিউশনারি চেঞ্জ করতে পারে। এমন অ্যান্টিবডি আপনি চেঞ্জ করতে পারেন, মিউটেটিং অ্যান্টিবডি, যেটা আপনাকে এমন সলিড অ্যান্টিবডি দিতে পারে যে লাইফ লং আপনার কোনো ভ্যাকসিনের দরকার না হতে পারে এগেইনস্ট এনি কাইন্ড অফ করোনা। চিন্তা করেন রিভলিউশনারি থিং গুলা জানার কত কিছু বাকি আছে। এই জন্য এখনই আমরা ওই সিদ্ধান্তে চলে না আসি, একেবারে রিকমেন্ডেশন সিদ্ধান্তে না আসি। লেটস ওয়েট এন্ড অবজার্ভ এন্ড সি, আমরা ধীরে ধীরে জ্ঞানী হই। থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস অ্যানসার। মনে না করেন আমি কি এখন এক সেকেন্ড একটা কথা বলি, এটা একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে আমাদের যে কমিউনিটি লেভেলে একটা কোশ্চেন আছে, আমি জানি না ডক্টর নিশা এটা মিন করেছেন কিনা, প্রফেসর রবিদ আমিন স্যার অলরেডি খুব সুন্দর করে বলেছেন, কিন্তু আমি একটা কমিউনিটি লেভেলের একটা মজার কোশ্চেন মানে একটা জিনিস শেয়ার করি। যে মানুষের ভিতরে একটা ধারণা যে ভ্যাকসিন নেওয়ার পর তার যদি জ্বর হয়, ব্যথা হয়, সে যদি একদিন একটু ভুগে তাহলে হয়তো তার ভ্যাকসিনটা কাজ করছে এবং হয়তো তার প্রোটেকশনটা বেশি হবে। আর যার ভ্যাকসিন দেওয়ার পরে কোনো রিয়াকশন হচ্ছে না, কিছুই সে টের পাচ্ছে না, তাহলে কি তার ভ্যাকসিন কাজ করছে না? এই যে মানুষের ভিতরে একটা কনসার্ন। তো আমি এটা সবার কাছেই বলি যে এটা এইভাবে দেখা হয় নাই কখনোই। 15% shows some side effect, these are the side effect. প্রফেসর রবিদ আমিন স্যার যেটা বললেন এটা হচ্ছে সেই ব্যাপক আকারে যে সাইড ইফেক্ট, কিন্তু আরেকটা যে মাইনর সাইড ইফেক্ট গুলো আছে এর সাথে পরীক্ষাতে দেখা যায় না যে অ্যান্টিবডি লেভেলের কোনো তারতম্য রয়েছে ফেজ 2 ট্রায়ালে। সো আপনারা নিশ্চিত থাকতে পারেন রিয়াকশন হোক আর না হোক ভ্যাকসিন এফিকেসি আমরা এক্সপেক্ট করি। আর 15% শুধুমাত্র শো করে এই ধরনের মাইনর সাইড ইফেক্ট, যেমন জ্বর, ব্যথা, ম্যালেজ এই ধরনের। সরি আমি অ্যান্সারটা এইভাবে দিলাম। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যার আপনার প্রশ্নোত্তরের জন্য। আমি এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ভ্যাকসিন আমাদের কোভিড-19 ম্যানেজমেন্ট বিষয়ক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খানাবুল কালাম আজাদ স্যার। স্যার ঢাকা মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন। স্যার বর্তমানে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। স্যারকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে সময় উপহার দিয়েছেন। স্যারের প্রতি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের অল অ্যাবাউট কোভিড-19 ভ্যাকসিনের ব্যাপারে স্যারই প্রথম উদ্যোক্তা হিসেবে উদ্যোগ নিয়েছিলেন। ঈদের আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে চিকিৎসকদের গণ ডিমান্ড, একটা মাস পিপল একটা ডিমান্ড ছিল এই বিষয়ক অনেক আলোচনায়। স্যার আমাদেরকে আজকে সময় দিয়েছেন। স্যারের দেয়া প্রতিটি মিনিট আমাদের জেনেসিসের পক্ষ থেকে উপহার। জেনেসিস এটাকে উপহার হিসেবে দেখছে। স্যারের কাছে কয়েকটি প্রশ্ন রেখে আমি স্যারের কথা শুনতে চাইবো। প্রশ্নগুলো হচ্ছে, ডক্টর মেইশাম প্রশ্ন করেছেন যে সিনোফার্ম বা কোভিশিল্ডের কোনো বুস্টার ডোজের কোনো ব্যাপার আছে কিনা, বা থার্ড ডোজ বা বুস্টার ডোজ নেয়ার কোনো ব্যাপার আছে কিনা। ডক্টর মিনহাস স্যার একটা প্রশ্ন করেছেন, একটা পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছেন, উনি কি ভ্যাকসিন নেবেন কিনা। ডক্টর সিরাজুস সালেকিন স্যার, উনি থোরাসিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্যার প্রশ্ন করেছেন ব্লাড গ্রুপের সাথে কোভিড ইনফেকশনের কোনো সম্পর্ক আছে কিনা। আমি অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যারকে রিকোয়েস্ট করছি স্যারের এই প্রশ্নোত্তরের মাধ্যমে স্যারের মূল্যবান বক্তব্য আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। সবচেয়ে বড় কথা, আমাদের একজন জাতীয় শিক্ষক প্রফেসর আতিকুল হক এখানে আসেন, যিনি একাধারে এমন একজন ব্যক্তিত্ব যে তিনি তার মানে সাবজেক্টে যে দখল রাখেন, মানুষের প্রতি যে মমত্ব রাখেন। তো প্রফেসর আতিকুল হককে আমি এখানে অনেক ধন্যবাদ জানাই। তার বক্তব্য আমি মোহিত হয়ে শুনছিলাম যে তিনি কতগুলো বিষয় উল্লেখ করেছেন, এবং অনেকগুলো টেলিভিশন সাক্ষাৎকারেও প্রফেসর আতিকুল হক এই জাতিকে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। সেইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে কি করে আমরা এই ইনফেকশন গুলো প্রিভেন্ট করতে পারি। এমনও হয়েছে যে আমি জানি না, আমি আর স্যার একই টিভি চ্যানেলে দুইজন আলাদা আলাদা সাক্ষাৎকার দিয়েছি, তারপরে দেখি যে দুইজনের আমাদের একই সাথে সাক্ষাৎকার এই কোভিড ইনফেকশন প্রিভেনশনের জন্য আমরা খুব চেষ্টা করেছি। এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অন্যতম প্রফেসর রাশিদা বেগম ম্যাডামকে আজকে আমি এখানে কাছে থেকে দেখলাম না কি, ম্যাডামের সাথে আগেও দু এক বছর দেখা হয়েছে, এবং তার বক্তব্য এবং অত্যন্ত সুনির্দিষ্ট উপাত্তগুলো, এবং যেটা নিয়ে আমরা সংশয় ছিলাম গত 3 সপ্তাহ আগেও, আমি তখন আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমরা প্রেগন্যান্সি দিয়ে দেবো, যদিও আমেরিকাতে ফাইজার দাবি করছিল, ফাইজার তো অনেক রকম দাবি করে, ওই যে কমার্শিয়ালাইজেশনের ব্যাপারটা, এইটার জন্য অনেক সময় সন্দেহ থাকে আমরা যে পিয়ার রিভিউড জার্নাল গুলোতে এটা পাবলিকেশনটা কেমন। তো ম্যাডাম এখানে অনেক, এইটা যেটা আমাদের একটা স্বপ্ন ছিল, তো সেই জায়গাটায় ম্যাডামের আজকে উপস্থিতি এটা গুরুত্বপূর্ণ। প্রফেসর রবেদ আমিন যে ন্যাশনাল পলিসি এবং আমরা কি করতে যাচ্ছি এবং কি করব, কেন করব, এবং অনেক রকম কোয়েশ্চেন সেখানটায় আমরা প্রফেসর রবেদ আমিনের কাছে পেয়েছি, এবং অনেক কিছু সাইন্টিফিক ব্যাপারও যেগুলো আগামী দিনের চিন্তা থাকবে। বিশেষ করে যে আমরা যে এখন ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলি, এখানে যেরকম আমাদের অনেক পজিটিভ দিক রয়েছে, অনেক নেগেটিভ চিন্তা রয়েছে। এবং শেফিল্ড থেকে আমাদের ডক্টর খন্দকার আকরাম, যিনি এর আগেও আমি মিটিং এ তার সাথে থেকেছি, এবং উনি চমৎকার করে অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করেন, এটা আমাদের জন্য খুবই উপকারী। এবং আমাদের আজকে যিনি স্পিকার ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান খান, এবং এটা একটা চমৎকার উপস্থাপনা, এবং এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন এবং এখানে বুস্টার সহ এবং মিক্সিং সহ অনেক তথ্য উপাত্তই আমাদের আশিক আমাদের এখানে দেখিয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এমন একটা প্রোগ্রাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে দুটো বিষয়, একটা হলো যে ভ্যাকসিন আমাদের নিয়ে যেটা, যে আমরা এই আজকের অনুষ্ঠানটা এবং এটা আজকে যারা উপস্থিত রয়েছেন পার্টিসিপেন্ট, তাদের একটা অত্যন্ত বড় ডিমান্ড ছিল। তো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার চমৎকার প্রশ্নের জন্য, এবং অনেকগুলো প্রশ্নের উত্তরই দেওয়া হয়ে গিয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে আমাদের অনেক ইনফরমেশন এখনো আসবে, বিকজ আমরা একটা সলিড যদি কোনো তথ্য দিতে চাই তাহলে আমাদের সেটা ট্রায়াল সম্পন্ন যাবে। এখন পর্যন্ত
এইরকম ভ্যাকসিনের বিভিন্ন রকমের ট্রায়ালের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন আমাদের ফাইজার এবং মডার্না, তারা বেশি কাজ করছেন। আমরা জানি এফডিএ আমেরিকাতে তারা 3টা ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করেছেন, যে ফাইজার, মডার্না এবং জনসন। আর এনএইচএস ইউকে তে আরেকটি বেশি, অ্যাস্ট্রাজেনেকা সহ 4টি ভ্যাকসিন অ্যাপ্রুভ করেছে। আমাদের বাংলাদেশ স্পুটনিক সহ 7টা ভ্যাকসিন আমরা ডিজি দিয়ে অ্যাপ্রুভ করেছে। এটা আমাদের ইমার্জেন্সি ভ্যাকসিন লিস্টিং এর মধ্যে আমরা এটা করেছি। এটা কেন করেছি? আমাদের একটা হলো যে আমাদের তো ওই বাহুল্য নেই যে আমরা তৈরি করছি। যারা তৈরি করছে তারা তাদের মতো করে ওই জায়গাগুলো তারা ক্যাপচার করতে পারে। ইউরোপ একরকম করে ক্যাপচার করবে, আমেরিকা একরকম করে ক্যাপচার করবে, তারা তাদের ভ্যাকসিন রাখবে। এখানে অনেকগুলো প্রশ্ন এসছে যে এখনো আমাদের কিন্তু যে অনেকগুলো ব্যাপারে যে আমরা এখনো কোভিশিল্ড এবং সাইনোফার্ম, এই যেটা প্রশ্ন এসছে, যে আমরা জানি যে কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকার ব্র্যান্ড এবং এটা ইউকে তে ব্যবহৃত হয়েছে এবং ইউকে চিন্তা করছে যে আগামীতে হয়তোবা তাদের এখানে কি বলে বুস্টার লাগতে পারে। এখন বুস্টার কখন লাগবে, কিভাবে লাগবে, এটা একটা সময় বলে দেবে, কারণ আমরা জানি ইউকে তে কোভিশিল্ড সবাইকে দেওয়া হয়েছে। তো আমাদের মনে হয় যে, এবং আমরা যে কোভিশিল্ড নিয়ে যে পরিমাণ আমরা ধারণা পেয়েছি যে আমাদের ওখানে ইউকে ডক্টরদের প্রথম 4 সপ্তাহের মধ্যে যে ইমিউন রেসপন্স, তারপর 8 সপ্তাহে 12 সপ্তাহে প্রোগ্রেসিভলি ইনক্রিজ করেছে। এবং আমাদের বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে আমরা ইতিমধ্যে একটা স্টাডি কমপ্লিট হয়েছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির আন্ডারে। আমিও তার একজন স্যাম্পল সাবজেক্ট হিসেবে কাজ করেছি। আমার ফার্স্ট ডোজের পরে আমি ব্লাড দিয়েছি, সেকেন্ড ডোজের পরে দিয়েছি। আমি তো অ্যাস্ট্রাজেনেকারই 2টো ভ্যাকসিন নিয়েছি, অর্থাৎ কোভিশিল্ড নিয়েছি। এবং আমি দেখেছি যে আমার ফার্স্টের পরে আমার ইমিউন রেসপন্স 2.5 গুণের মতো বৃদ্ধি পেয়েছে ফার্স্টের পর সেকেন্ড। তো সেটা একটা আমাদের জন্য, এবং আমাদের স্টাডি রিপোর্টে ঢাকা মেডিকেল কলেজে যেটুকু ইমিউনো সার্ভেলেন্স, সেখানে আমাদের 90% এর প্রোটেক্টিভ ইমিউনিটি আছে, 10% এর প্রোটেক্টিভ ইমিউনিটি নাই। তাহলে এইটা একটা কোভিশিল্ডের ব্যাপারে। সাইনোফার্মের ব্যাপারে আমরা এরা যে ক্লেম করছে যে এরা আপনার কি বলে কত পার্সেন্ট, 79% এরা এফেক্টিভ। তো সেইটা কিন্তু কোনো পিয়ার রিভিউড জার্নালে আমরা পাই নাই। এটা চায়না ক্লেম করেছে এবং চায়না অনেক রকম তাদের ক্লেম এটার মাধ্যমে সীমাবদ্ধ রেখেছে এবং চায়না চাচ্ছে যে যত বেশি লোককে এটা ভ্যাকসিনেটেড করে দেবে সেটা তাদের জন্য ভালো। তো সাইনোফার্ম এবং সাইনোভ্যাক এর স্ট্রাকচার একই রকম এবং আমরা জানি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার অনেকগুলো দেশই আপনার যেরকম আমরা মনে করি যে আমাদের কোন কোন দেশ ভ্যাকসিন অ্যাকসেপ্ট করলো সেটার একটা তালিকা রয়েছে এবং আমরা জানি যে সবচেয়ে বেশি পৃথিবীতে কোভিশিল্ডকে অ্যাকসেপ্ট করেছে 142 কান্ট্রিজ। সো দিস ইজ ফর ইনফর্মিং এভরিবডি যে কোভিশিল্ড নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেন, কিন্তু কোভিশিল্ড কিন্তু 142, সেকেন্ড কিন্তু ফাইজার 99 কান্ট্রিজ, থার্ড হচ্ছে স্পুটনিক 68 কান্ট্রিজ এবং আপনার এরপরে রয়েছে 52 সাইনোফার্ম, 50 মডার্না এবং জনসন রয়েছে 46 কান্ট্রি। তাহলে দেখেন এটা কিন্তু ব্যবহৃত হচ্ছে, এটা হলো মোটামুটি ভাবে একটা কোন কান্ট্রিতে কিরকম। এখন বুস্টার ডোজের ব্যাপারে অনেকে আগ্রহী হচ্ছেন, যেটা প্রফেসর আতিকুল হক অত্যন্ত স্পষ্ট করে বললেন যে একবার হলো, দ্বিতীয়বার মাইল্ড সিমটম, ভ্যাকসিনেটেড হলেন, তৃতীয়বার তিনি গিয়ে আবার ইনফেক্টেড হয়ে আইসিইউতে মৃত্যুবরণ করেছেন। তাহলে এইরকম যদি কিছু কিছু ক্ষেত্রে হয় তাহলে আমরা বলেছি 100% আপনাকে ডেথ এটা প্রিভেন্ট করতে পারবে না ভ্যাকসিন। আমরা ভ্যাকসিন আমাদেরকে ইনফেক্টেড হওয়া ঠেকাতে পারবে কিনা এটাও আমরা এখনো জানি না এবং আমাদের কত কোন কোন জায়গায় কতটুকু সুরক্ষা দেবে, আমাদের সিমটম কতখানি হবে, আমাদের আপনার কি বলে আইসিইউ লাগবে কিনা এবং ডেথ লাগবে কিনা, এখানে ডক্টর আশিক অত্যন্ত চমৎকার করে কতগুলো তথ্য দিয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে আগামীতে আমাদের ইমিউনো সার্ভেলেন্স একটা দরকার, আমাদের প্রোটেক্টিভ ইমিউনিটি কেমন রয়েছে, অ্যান্টিবডিটা আমাদের হয়তো দেখা লাগবে। এই অ্যান্টিবডি দেখে আমরা একটা হিসাব করতে পারি যে আমাদের বুস্টার দেওয়ার সময় কখন লাগবে। তবে আমাদের এখন পর্যন্ত রিকমেন্ডেশন হচ্ছে অ্যাটলিস্ট আগামী 6 মাস যারা ভ্যাকসিন নিয়েছে তাদের 6 মাসের মধ্যে এটা হয়তো লাগবে না। আর এখনো বুস্টার ডোজটা রিকমেন্ড করছে না, কিন্তু কোন কোন দেশ তারা তাদের ভ্যাকসিন অনেক জমা হয়ে রয়েছে, তারা মনে করছে যে তারা ওই জমানো ভ্যাকসিন থেকে তারা বুস্টার দেবে, হয়তো আমাদের লাগবে। কিন্তু প্রফেসর সৈয়দ আতিকুল্লাহ কারেক্টলি কথা বলেছেন
যে আমাদের যদি ওইরকম হয় যে প্রোটেক্টিভ ইমিউনিটি এরকম যদি বছরে বছরে এটা বেড়ে যায়, তাহলে হয়তো বা আমাদের লাইফ লং ইমিউনিটি আসতেও পারে। এটার জন্য আমাদের আরো কিছু সময় দরকার। এই জন্য বুস্টার ডোজের ব্যাপারে আমরা মনে করি যে প্রত্যেকটার জন্যই একই কথা বলবো আমরা, যে এখনো আমাদের ওইভাবে তথ্য উপাত্ত নাই। 2 নম্বর হলো যে যিনি কিমোথেরাপি নিচ্ছেন তার ইমিউনোসাপ্রেশন রয়েছে। কিমোথেরাপি এবং ইমিউনোসাপ্রেসিভ থেরাপি প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার উনি প্রত্যেকদিন এই যে ইমিউনোথেরাপি, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি এটা প্রত্যেকদিন দিচ্ছেন। একজন পেশেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস, সে মেথোট্রেক্সেট পাচ্ছে মনে করেন, আবার আপনার ক্যান্সারের পেশেন্ট ক্যান্সারের ইমিউনোথেরাপি পাচ্ছে। তাহলে কিন্তু আমাদের যেটা কথা হলো যে আমরা বলি যে কোভিড এর জন্য যেরকম বলা হয়েছে যে টসিলিজুমেব যদি ব্যবহার করে তাহলে 90 ডেজ পরে তাকে ভ্যাকসিনটা নিতে বলা হয়েছে। তা আমাদের এখানে আমরা বলেছি যে কেমোথেরাপি নিলে তার কেমোথেরাপি শেষ হওয়ার পরে তিনি ভ্যাকসিনটা নিতে পারবেন। এটা হলো আমাদের এখন রিকমেন্ডেশন। আর 3 নম্বর, ব্লাড গ্রুপের সাথে কোন রকম আপনার ভ্যাকসিনের কার্যকারিতা অকার্যকারিতা এটা রয়েছে এরকম আমরা কখনো দেখিনি। অর্থাৎ ব্লাড গ্রুপের কোন রকম ইনফ্লুয়েন্স ভ্যাকসিনের উপরে নাই এবং কার্যকারিতার উপরেও নাই। তো আমি এইটুকুন শুধু বলবো যে কটা প্রশ্ন আমরা পেয়েছিলাম রাত অনেক পেয়েছে, আমাকে আবার আরেকটা সাক্ষাৎকারে রাত 12টায় যেতে হবে। তো আমি আমার এই শ্রদ্ধ শিক্ষকদের যারা এখানে ছিলেন এবং এত চমৎকার উপস্থাপনা এবং জেনেসিস এরকম বিখ্যাত ব্যক্তিদের এখানে নিয়ে আসতে পেরেছেন, এই জন্য জেনেসিসকে ধন্যবাদ দিই। কামালের চমৎকার উপস্থাপনা এবং যারা শুনলেন প্রশ্ন করলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জেনেসিসের আজকের প্রোগ্রামে শত ব্যস্ততার মাঝখানে উপস্থিত হওয়ার জন্য স্যারের প্রতি অসামান্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেনেসিস পরিবার, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমি এই পর্যায়ে কিছু প্রশ্ন আছে, আমাদের বিজ্ঞ শ্রোতা বৃন্দ প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছেন সৈয়দ আতিকুল হক স্যারের প্রতি, পোস্ট ভ্যাকসিন অ্যানাফাইলেকটিক শক, একটা পেশেন্ট পোস্ট ভ্যাকসিন অ্যানাফাইলেকটিক শক 12 ঘন্টা পর বা 18 ঘন্টা পর ডেভেলপ করেছে, বা যখনই ডেভেলপ করুক কিভাবে আমরা ম্যানেজ করবো এই পেশেন্টকে, এটা একটা প্রশ্ন ছিল। আরেকটা হচ্ছে পোস্ট ভ্যাকসিন হাইপার সমনোলেন্স, পোস্ট ভ্যাকসিন হাইপার সমনোলেন্স। আরেকটা প্রশ্ন ছিল, একটা পেশেন্ট মাল্টিপল কোমরবিডিটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকিউরিটি স্টেজ 5 অন ডায়ালিসিস, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, পেশেন্ট ওল্ড স্ট্রোক, তাকে কি ভ্যাকসিন দেওয়া যাবে কিনা? আমি শ্রদ্ধেয় আতিকুল হক স্যারকে এই প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি, প্লিজ স্যার। অনেক ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে পোস্ট ভ্যাকসিন অ্যানাফাইলেক্সিসের কথা যেটা বলেছি, পোস্ট ভ্যাকসিন অ্যানাফাইলেক্সিসটা দেখা গেছে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনেই বেশি দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা বা অন্যান্যগুলোতে অতটা পাওয়া যায়নি কিন্তু। এবং ফাইজার এবং মডার্নার ক্ষেত্রেও বলা হচ্ছে যে সেখানে পলিথাইলিন গ্লাইকল একটা ব্যবহার করা হয় ওইটার বাহক হিসাবে আর কি। ওই যে ন্যানো লাইপোজোম তৈরি করা হয়, সেই লাইপোজোমের একটা কম্পোনেন্ট হচ্ছে পলিথাইলিন গ্লাইকল, এবং এটা হচ্ছে পলিথাইলিন গ্লাইকলের কারণে। এখন এই পলিথাইলিন গ্লাইকলটা সচরাচর যারা আগেও কোনো কারণে পলিথাইলিন গ্লাইকল ব্যবহার করেছে, যেমন আমাদের দেশে কিছু কিছু ওষুধ পাওয়া যায়, আমার গোটা পৃথিবীতেই পেগিলেটেড ইন্টারফেরন, তারপরে পেগিলেটেড ইরিথ্রোপয়েটিন, তারপরে আরো পাওয়া যায় পেগিলেটেড আমাদের অ্যান্টি টিএনএফ, আমাদের রিমেটিক প্র্যাকটিসও আছে। তা এই ধরনের যারা ব্যবহার করার পরে যাদের অ্যালার্জি হয়েছে তাদের ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের এই ফাইজার আর মডার্না ছাড়া বাকিগুলোতে এমনটা পাওয়া যায় না, কিন্তু যদিও পাওয়া যায় আমাদের তৈরি থাকতে হবে যে পৃথিবীর কোথাও না হলে আমাদেরও হতে পারে। এখানে হয়তো এমনও হতে পারে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পরে অ্যানাফাইলেকটিক রিয়াকশনটা আমাদের দেশে আমরা প্রথম পাচ্ছি, এটা হতে পারে। এবং সেই ক্ষেত্রে অ্যানাফাইলেকটিক রিয়াকশনে আমরা যেই চিকিৎসা সচরাচর দিয়ে থাকি, যেমন এর জন্য কিন্তু প্রধান চিকিৎসা হচ্ছে অ্যাড্রিনালিন। আমাদের অ্যাড্রিনালিনটা তাৎক্ষণিকভাবে অবশ্যই দিতে হবে, এবং অ্যাড্রিনালিনের পাশাপাশি ক্ষেত্র বিশেষে আমাদের কখনো কখনো কারো কারো জন্য আমাদের অ্যান্টিহিস্টামিন, যদি প্রেশার বেশি ফল করে এবং আমাদের অ্যাড্রিনালিন দিয়ে যদি কাজ হচ্ছে না, তখন আমরা আইভি ফ্লুইড এবং ভেসোপ্রেসর এজেন্ট আমরা ব্যবহার করতে পারবো, এবং ক্ষেত্র বিশেষে আমরা গ্লুকোকর্টিকয়েডে ব্যবহার করতে পারবো। যদি মানে শক ছাড়া অন্যান্য যেই লক্ষণগুলো অ্যানাফিলাক্সিসের হয় সেগুলোর জন্য কখনো কখনো আমরা স্টেরয়েড ব্যবহার করতে পারবো। কিন্তু
অ্যানাফাইলেকটিক রিয়াকশনের যদি মৃদুচ্চে যদি বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু কি মেডিসিন হচ্ছে অ্যাড্রিনালিন, এটা আমাদের দিতে হবে সাবকিউটিনিয়াস। এটা গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। আমি অবশ্যই বলবো এখানে প্রফেসর খান আবুল কালাম আজাদ, প্রফেসর রবিদ আমিন আশিক যে আমাদের বক্তব্যটা রাখলো, এবং মানে খন্দকার আকরাম, আমি আশা করি তারা আমার উত্তরটাকে সাপ্লিমেন্ট করে আরো সমৃদ্ধ উত্তর দিতে পারবেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা ছিল হাইপারসমনোলেন্স। হাইপারসমনোলেন্সটা অবশ্যই একটা রিকগনাইজ পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছুর, এবং এই হাইপারসমনোলেন্সটা সময়ের সাথে সাথে আপনা আপনি কেটে যায়। তার জন্য আসলে আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। যদিও যেই রোগী যদি কোনো রোগীর জন্য হাইপারসমনোলেন্সটা সমস্যা সৃষ্টি করে তার দৈনন্দিন কার্যকলাপে, আমরা বলতে পারি যে সকালে তিনি কফি খাবেন কিংবা চা খাবেন বেশি করে, এইসব করে তিনি হাইপারসমনোলেন্সটা কাটাতে পারেন। 3 নম্বর প্রশ্নটা একটা ভালো প্রশ্ন, যে ওই ধরনের কোমরবিডিটিস থাকলে তারা ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এবং এক্ষেত্রে আমরা বলবো যে কোমরবিডিটিস থাকলে তাদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে, যেটা আমি আমার প্রথম বক্তব্যে বলেছিলাম, যাদের এই কোমরবিডিটি গুলো কিন্তু সিভিয়ার কোভিডেরও রিস্ক ফ্যাক্টরস। কাজেই যাদের কোমরবিডিটি আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তি দিতে হবে। যেমন যদি টিকার সাপ্লাই কম থাকে, তাহলে কিন্তু যে কোনো সরকার প্রথমেই বলে যে ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স এন্ড দোজ উইথ কোমরবিডিটিস, তাদের এই 2টা গ্রুপকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। কাজেই কোমরবিডিটি থাকলে তাদেরকে আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হবে, এবং তাদেরকে কোমরবিডিটির কারণে কিন্তু টিকার পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি বাড়ার কোনোই যুক্তি নাই। আমি ট্রায়ালের বাইরে যেও বলছি, ট্রায়াল ছাড়া আমাদের কিন্তু আরেকটা পদ্ধতি আছে সঠিক সত্যে পৌঁছানো, যেটাকে বলা হয় রেশনালিস্টিক। ট্রায়াল হচ্ছে এম্পিরিক্যাল, আর আমরা যখন যুক্তির মাধ্যমে, প্যাথোফিজিওলজির মাধ্যমে যখন আমরা একটা জিনিস দাবি করব, তখন সেটা হচ্ছে রেশনালিস্টিক। আমাদের এই যে কোমরবিডিটির কারণে অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া হবে, তার কোনো রেশনালিস্টিক ব্যাখ্যাও কিন্তু নাই। আমরা তাদেরকে আশ্বস্ত করব। এবং এখানে আরেকটা প্রশ্ন এসেছে যে মানে আমাদের যারা ইমিউনোসাপ্রেসড রোগী, যে ইমিউনোসাপ্রেসড রোগীদের জন্য আমাদের ইমিউনোসাপ্রেসড কন্ডিশনটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি বাড়ায় না। ইমিউনোসাপ্রেসড স্টেটটা ভ্যাকসিনের ইমিউনোজেনিক রেসপন্স বা প্রোটেকটিভ ইমিউনিটিকে হ্রাস করতে পারে, কমাতে পারে, কিন্তু সাইড ইফেক্ট কোনোভাবেই বাড়াবে না। এবং এটা ঠিক যে প্রোটেকটিভ ইমিউনিটি হ্রাস করতে পারে এই চিন্তা করে আমরা ভ্যাকসিন দেব না, এটা কিন্তু ভুল। আমাদের তাদেরকে আরো ভ্যাকসিন দিতে হবে। আমি আপনাদের এই প্রসঙ্গে আরেকটা বিষয় জানাতে পারি, কিছুদিন আগে আমেরিকার একটা ট্রায়ালের রেজাল্ট প্রকাশিত হয়েছে, যে যারা কিডনি ট্রান্সপ্ল্যান্ট রেসিপিয়েন্ট তাদেরকে 2 ডোজের জায়গায় 2 ডোজের পরে যথেষ্ট রেসপন্স ছিল না, মানে ইমিউনোজেনিসিটি যথেষ্ট ছিল না, কিন্তু তাদের একটা অংশকে তারা ট্রায়াল ভিত্তিতে 3য় ডোজ দিয়েছেন, এবং দেখা গেছে 3য় ডোজের পর যাদের নর্মাল ইমিউনিটি, তাদের 2 ডোজে যে রেসপন্স কিডনি ট্রান্সপ্ল্যান্ট রেসিপিয়েন্টদের 3 ডোজের পরে সেই একই রেসপন্স পাওয়া গেছে। তার মানে যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদেরকে কিন্তু, এমনকি আমাদের তাদের বাড়তি একটা, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনকে তো আমরা এড়াতে পারবোই না, ওই ইমিউনোসাপ্রেসড স্টেট বলে ভ্যাকসিন দেব না সেই কথা চিন্তাই করতে পারবো না। বরং আমাদের সরকার যদি সেই পলিসি নিয়ে থাকেন, আমাদের সরকারের পলিসিটাও চিন্তা করতে হবে, এবং সরকার তো নানান সীমাবদ্ধতাকে বিবেচনা করেই কিন্তু সরকারের সিদ্ধান্তগুলো নিতে হয়। তার কাজেই সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ইমিউনো কম্প্রোমাইজড হোস্টদেরকে আমাদের বাড়তি একটা ডোজ দেওয়ার চিন্তা করতে হতে পারে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, অত্যন্ত সুন্দর আনসার দেওয়ার জন্য। স্যার আতিকুল হক স্যার, স্যার যদি আমাকে একটু পারমিশন দেন স্যার, আমি একটা কথা স্যার আমি একটু অ্যাড করবো স্যার, স্যার যদি পারমিশন দেন স্যার। সিকিডি পেশেন্টের ক্ষেত্রে স্যার যেটা আমরা স্যার আমাদের ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট গুলো থাকে, এই পেশেন্টদেরকে কিন্তু স্যার আমরা যখন হেপাটাইটিস বি ভ্যাকসিন দেই, আপনি যে কথাটা বললেন স্যার সেটাই স্যার, আমরা কিন্তু ডাবল ডোজ ভ্যাকসিনেশন দিই পেশেন্টদেরকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার সময় ইমিউনিটিটা ভালোর জন্য। এবং এখন কিন্তু স্যার আমাদের অলরেডি আপনি যে কথাটা বলেছেন স্যার সেটি রেজ ধরে বলছি, আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি ডিপার্টমেন্টে আমাদের একটা অনগোয়িং স্টাডি হচ্ছে, যে আমাদের যে পেশেন্ট গুলো ক্রনিক কিডনি ডিজিজের আছে এবং যারা হিমোডায়ালিসিস মেন্টালিস মোডালিসে আছেন, তাদেরকে আমরা ডাবল ডোজ দেওয়া দরকার আছে কিনা ইনিশিয়ালি,
বুস্টার ডোজ না, আমরা অন্যদের চেয়ে ডাবল ডোজ দিব কিনা, হেপাটাইটিস বি ভাইরাস যেমন আমরা ডাবল ডোজ দিই, এই ক্ষেত্রে ডাবল ডোজ দেওয়া যাবে কিনা, বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদেরকে ইনিশিয়ালি ডাবল ডোজ দেওয়া দরকার আছে কিনা, সেই ব্যাপারে একটা স্টাডি আমাদের এখানে অনগোয়িং আছে, এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইনস্টিটিউটে এটা স্টাডি পর্যায়ে আছে যে তাদেরকে ডাবল ডোজ দেওয়া যায় কিনা ইমিউনিটি আরো বুস্ট আপ করার জন্য ফর দ্য ভেরি বিগিনিং। ধন্যবাদ স্যার। সালাম। আমি আশিকের বক্তব্যটাকে একটু ক্লিয়ার করব, কেউ কেউ হয়তো নাও বুঝতে পারেন। ও কিন্তু এখানে ডাবল ডোজ বলতে বোঝাচ্ছে যেই অ্যামাউন্ট, যেই পরিমাণ দেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ দেওয়া, ডোজ দুটা না আর কি, তাই তো আশিক, ঠিক না? স্যার এক্স্যাক্টলি এটাই স্যার। মানে হেপাটাইটিস বিও যেমন ডবল পরিমাণে দেওয়া হয়। ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ। এবং এটাতে আমি খুবই আনন্দিত যে তোমরা এই রিসার্চটা আন্ডারটেক করেছো, কারণ আমার এই ব্যাপারে একটা খেদ, কখনো কখনো একটা অভিমানের মাত্রাও নিয়ে ফেলে। আমার মনে হয় যে এই ভ্যাকসিনকে কেন্দ্র করে নানান রকম রিসার্চের সুযোগ আমাদের ছিল, কিন্তু সুযোগগুলো আমরা নিচ্ছি না। যেমন মিক্স অ্যান্ড ম্যাচের রিসার্চ কিন্তু আমরা করতে পারতাম, অ্যাস্ট্রাজেনেকার পরে মডার্না দেওয়া যায় কিনা সেই রিসার্চটা আমরা কিন্তু করতে পারতাম, কিন্তু আমাদের এখানে নীতি নির্ধারণীতে যারা আছেন তারা কেন জানি সরকারকে হয়তো কনভিন্স করতে পারছেন না, বা সেই হারে রিসার্চ আমাদের হচ্ছে না। রিসার্চের উর্বর জমি তৈরি হয়েছে, কিন্তু রিসার্চ সেই হারে হচ্ছে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি এই পর্যায়ে আসলে অনেক প্রশ্ন এসছে, প্রশ্ন আসতেছে অলরেডি, জড়িত হচ্ছে। আমি রবীন্দ্র স্যারের প্রতি আমি দুটি যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট, উনি অ্যান্টিভাইরাল থেরাপি পাচ্ছেন, উনি কি ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন ছিল। আরেকজন প্রশ্ন করেছেন অ্যাবসলিউট বা রিলেটিভ কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা এই কোভিড-19 ভ্যাকসিনের। স্যারের আরেকটা প্রশ্ন ছিল যে কোভিড ভ্যাকসিন কি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন করতে পারে কিনা, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন করতে পারে কিনা। স্যার যদি কিছু মনে না করেন, স্যার আনসার যদি দিয়ে দিতেন। একজন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তি অ্যান্টিভাইরাল পাচ্ছেন, তিনি অবশ্যই ভ্যাকসিন নিতে পারবেন, কারণ হেপাটাইটিস বির চিকিৎসায় যেগুলি ব্যবহার করা হয় সেগুলো ওই মানে আমাদের যে জেনারেল ইমিউনিটি তাতে কোনো ইন্টারফেয়ার করে না, তার কাজেই অবশ্যই তারা ভ্যাকসিনটা নিতে পারবেন এবং নেওয়া উচিত। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরটা ছিল যে কোভিড ভ্যাকসিনের কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। কন্ট্রাইন্ডিকেশন বেসিক্যালি কন্ট্রাইন্ডিকেশন একটাই, যে যদি ভ্যাকসিনের কোনো ইনগ্রেডিয়েন্টে অ্যালার্জি যদি থেকে থাকে, এবং আমরা জানি যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আমাদের জানা আছে, এবং অনেকগুলো ইনগ্রেডিয়েন্টই কখন কখন কোথায় ব্যবহার করা হয় তাও আমাদের জানা আছে। আর আরেকটা হচ্ছে এখন পর্যন্ত 12 বছরের নিচে রিকমেন্ড করা হয়নি, কাজেই 12 বছরের নিচে আমরা এখনো দেব না। যদিও সিডিসির পক্ষ থেকে কিন্তু একটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে আগামী জানুয়ারি থেকে 6 মাসের ঊর্ধ্বে সকল শিশুর জন্যই সম্ভবত রিকমেন্ড করা হবে। আর আরেকটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, যেটা এটা তো অবশ্যই যে আমরা যেটা বললাম যে পোস্ট ভ্যাকসিন যে ইয়ে হয়, মানে কি বলে থ্রম্বোসাইটোপেনিক কোয়াগুলোপ্যাথি, থ্রম্বোসিস, যেটা ওই হিপিটের মতন যেটা হয়, তার পার্ট হিসাবে বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস হতে পারে, এবং তার অংশ হিসাবে মানে সেন্ট্রাল রেটিনাল ভেইনেও কিন্তু অক্লুশন হওয়াটা থিওরিটিক্যালি সম্ভব। তবে এটাও তো নিশ্চয়ই আমি বলবো যে সবাই জানেন এই যে ভিপিট, তার ইনসিডেন্স কিন্তু 1 মিলিয়নে 4, মানে 2.5 লক্ষ জনের মধ্যে মাত্র 1 জনের হয়। কাজেই এই জিনিসটা আমাদেরকে ভীত করতে পারবে না। সাইড এফেক্টের ঝুঁকির তুলনায় উপকারের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি, কাজে আমাদের উপকারটা অবশ্যই নিতে হবে, এই সাইড এফেক্টকে ভয় করা না। তবে একটা জিনিস ঠিক যে আমাদের ওই ভ্যাকসিন দেওয়ার পরে একজন রোগীকে ফলো আপ করতে হবে। যে কোনো কমপ্লেন হলে, মানে যারা বিশেষ করে যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাচ্ছেন, কোনো কমপ্লেন হলে কোনো জায়গার ভেনাস কিংবা আর্টেরিয়াল থ্রম্বোসিস সেই কমপ্লেনটাকে মানে উৎপাদন করতে পারে কিনা, কমপ্লেনটা সৃষ্টি করতে পারে কিনা, এটা আমাদের চিন্তা করে অবশ্যই দেখতে হবে। যেমন কারো যদি ভিজুয়াল ব্লারিং যদি হয়, তাহলে আমাদের রেটিনাল আর্টেরিয়াল কিংবা ভেনাস থ্রম্বোসিসের চিন্তা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা ইনফরমেশন অ্যাড করি আতিক স্যার, যদি কিছু মনে না করেন। সেটা হচ্ছে সেকেন্ড ডোজে যেটা রিসেন্টলি পাওয়া গেল ইউকের একটা স্টাডিতে, যে আমরা তো অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিয়ে ভয় পাই যে এই যে থ্রম্বোসাইটোপেনিয়া, তারপরে যে সেন্ট্রাল ভেনাস থ্রম্বোসিস, এই সমস্ত যে প্রবলেম গুলা, সেরিব্রাল ভাস্কুলার যে থ্রম্বোসিসের এই ইভেন্ট গুলা, এমনি তো এটা রেয়ার। স্যার যেটা বললেন যে অ্যাকচুয়ালি 250,000 একজন থাকতে পারে,
সেটা আরো কমে গেছে, প্রায় অর্ধেকেরও কমে গেছে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে। তার মানে প্রথম ডোজের যে ইভেন্টগুলো আমরা দেখেছি ওটা তো রেয়ার ছিলই, দ্বিতীয় ডোজ নিতে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য কথা হচ্ছে যে কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে এই যে রেয়ার ইফেক্ট, সাইড ইফেক্ট, এটা আরো রেয়ার হয়ে গেছে। তার মানে এখন প্রায় 2-3 মিলিয়নে একজনের হতে পারে। সো এটা আমাদের জন্য আসলে কিন্তু একটা অ্যাসিওরেন্স যে আমরা এতে ভয় না পেয়ে ভ্যাকসিনটা নেই। আমি নিজে কিন্তু অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন নিয়েছি, সো আমার তো কিছু হয়নি, খুব কম রেয়ার সাইড ইফেক্ট থাকেই, তবে এটা আরো রেয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। যদি এরকম সম্ভাবনা থাকি সেই 1 মিলিয়ন বা 2.5 মিলিয়নের মধ্যে আমি যদি হই, তা আমার জন্য তো 100%। সে এই ফিলিংস থেকে আমরা কনকমিটেন্ট নো মলিকুলার হেপারিন দেওয়া যায় কিনা ভ্যাকসিনের সাথে? এটা সম্পূর্ণ উল্টা। এখানে হেপারিন এবং হেপারিনের মানে প্রোডাক্ট কিছুই দেওয়া যাবে না। এখানে মানে আসলে দিতে হয় একটা ফন্ডা পরিনক্স একটা আছে আর কি, একটা মানে একটা নতুন আর কি, ওই যে আমরা বলি যে ওরাল নিউ ওরাল হ্যাঁ, ওই ফন্ডা পরিনেক্সটা দেওয়াটা রিকমেন্ড করা আছে। কিন্তু সেই পেশেন্ট যার হচ্ছে তিনি যদি কোনো কারণে হেপারিন বা লো মলিকুলার হেপারিন যদি পেতে থাকেন সেটা বন্ধ করতে হবে। ওইটা বন্ধ করাটা হচ্ছে প্রথম কাজ। থ্যাংক ইউ সো মাচ শ্রদ্ধেয় বিজ্ঞ শিক্ষক মন্ডলী, দেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে, প্রিয় চিকিৎসকদের পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধেয় মেন্টর প্যানেলের পক্ষ থেকে, আমাদের আজকের এক্সপার্ট প্যানেলিস্টদের প্রতি, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর প্রতি, অধ্যাপক ডাক্তার খানাবুল কালাম আজাদ স্যার, অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার, অধ্যাপক ডাক্তার রুবেদ আমিন স্যার, অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম এবং ডক্টর বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হওয়া আমাদের অত্যন্ত বিজ্ঞ ডক্টর খন্দকার মেহেদী আকরাম স্যারের প্রতি অসামান্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে কনক্লুডিং সেশন এবং ভোট অফ থ্যাঙ্কস দিবেন আমাদের জেনেসিসের প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্টরের অনারারি ডিরেক্টর, গভর্নমেন্ট এমপ্লয়িজ হসপিটাল ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাক্তার মুহিবুর রহমান রাফে স্যার। আমি ডাক্তার মুহিবুর রহমান রাফে স্যারকে ভোট অফ থ্যাঙ্কস এন্ড কনক্লুডিং সেশনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আমি ডাক্তার কামাল আপনাদের সাথে ছিলাম, ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল প্রাণবন্ত অ্যাঙ্করিং এর জন্য। এখানে শেষ মুহূর্তে, শেষ প্রান্তে এখন বলবো মধ্যরাত 12টা 4 মিনিট বাজছে, সুতরাং কথা বলার সময় আসলে না, এখন সময় বিদায় নেওয়ার। আমি জাস্ট 1 মিনিট একটু সময় নেব সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে, যেহেতু ফর্মালি আমাকে এখানে আহ্বান করা হয়েছে। তো কোভিড আসলে আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এটা সত্য। আমাদের আপনজন থেকে শুরু করে আমাদের অর্থনীতি, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের স্টাডি লাইফ, ট্রেনিং সেশন, অনেক কিছু যেমন নিয়েছে, এর মধ্যে যা দিয়েছে তার মধ্যে আজকের এই অনলাইন ইউনিভার্সিটির প্রোগ্রাম একটি অনন্য। আমি বলবো যে কোভিড এর কারণেই আজকে আমাদের এই অনলাইন ইউনিভার্সিটির প্ল্যাটফর্মে এক ঝাঁক তারকার সম্মিলন ঘটেছে। আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশেষ করে বিদেশ থেকে খন্দকার আকরাম আমার একান্ত শ্রদ্ধাভাজন। আমি সরাসরি স্যারের সান্নিধ্য পেয়েছি। সৈয়দ আতিকুল হক আমার একান্ত শ্রদ্ধাভাজন, প্রফেসর রাশিদা ম্যাডাম, প্রফেসর রুবেদ আমিন এবং আজকের আমাদের শ্রদ্ধা আজাদ স্যার, এবং আজকে বিশেষ করে প্রেজেন্টার ডাক্তার আশিকুর রহমান অসামান্য এবং চমৎকার একটি সেশন উপহার দিয়েছেন। আমি অন্তঃস্থল থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং আমার শুভকামনা জানাই। আজকে যারা দীর্ঘ সময় ধরে এই চমৎকার এবং বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে এত সমৃদ্ধ এবং সব দিক কভার করা একটি প্রোগ্রাম, আমি অনেকগুলো প্রোগ্রামে অংশ নিয়েছি, কিন্তু আজকের এই প্রোগ্রামটি আমার কাছে একদিক থেকে অনন্য মনে হচ্ছে। আমার কাছে মনে হয় আজকের এই প্রোগ্রামটি একটা রেফারেন্স হিসাবে কাজ করবে, কারণ আমরা যেখানে গিয়ে আটকে যাই এবং সমাধান যে শ্রদ্ধেয় মানুষদের কাছে খুঁজি, তারা আজকে এই প্রোগ্রামে ছিলেন। এবং আমার মনে হয় যে যে কেউ কোভিড ভ্যাকসিন নিয়ে যদি জানতে চান, আমরা এই ভিডিওটা অনলাইনে শেয়ার করব এবং তারা এখান থেকে সম্যক ধারণা অর্জন করতে পারবে।
সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। জেনেসিস এর জন্য দোয়া করবেন। এটা সম্পূর্ণ অনলাইন ইউনিভার্সিটি একটা অলাভজনক প্রজেক্ট। আমরা বাংলাদেশের মেডিকেল কমিউনিটিকে একাডেমিক বন্ধনে আবদ্ধ করে এক্সেলেন্স এবং স্কিল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম। আমরা সামনের দিনে আরো চমৎকার প্রোগ্রাম নিয়ে আসবো। ডেঙ্গু নিয়েও কিছু কথা আসছে, আশা করছি আগামীতে নতুন কিছু নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত আজকে শেষ করছি। জেনেসিস পরিবার পক্ষ থেকে সবার জন্য আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভরাত্রি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে ধন্যবাদ। আশিকের প্রেজেন্টেশন নিয়ে আমি ধন্যবাদ জানানোর, খুব এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আতিক ভাইজান বলছে যে নিশ্ছিদ্র প্রেজেন্টেশন, তা আমি শুনতে এমনই নিশ্ছিদ্র যে ভাইরাস কোনোভাবেই ঢুকতে পারবে না। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।